এক্ষুনি আমার বাসা থেকে। আম্মু আমি চুপ, ভুলেও আর ওই মুখে আমাকে আম্মু বলে ডাকবি না, বলে দিলাম। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। যদি ভালো হতে পারিস তাহলে এ বাসায় জায়গা পাবি, নইলে জীবনে এ বাসায় পা রাখবি না, আর তোর চেহারাও আমাদেরকে দেখাবি না। তামিমের আম্মুর কথায় তানিয়া আর কিছু বলার সাহস পেল না। তানিয়া আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। কিরে, তোকে না বলেছে বাসা থেকে বেরিয়ে যেতে, তাহলে এখানে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আম্মু আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। চুপ বললাম না, তোর ওই মুখ দিয়ে আমাকে আর আম্মু বলে ডাকবি না। আজ আমি তোর কোনো কথা শুনছি না, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, না হলে তোকে আমি নিজে বের করে দিতে বাধ্য হব। আমি আর তামিম তার মায়ের মুখে এমন কথা শুনে ছলো ছলো চোখে তার মায়ের দিকে তাকালো। আচ্ছা আম্মু, আমি চলে যাচ্ছি, আর জীবনেও এই বাসায় পা রাখবো না। যদি এই জীবনে ভালো হতে পারি তাহলেই তোমাদের সামনে এসে দাঁড়াবো, না হলে আর কখনো এই বাড়িতে পা রাখবো না। ভালো থেকো আম্মু। কথাগুলো বলেই তামিম শার্টের হাতা দিয়ে চোখ মুছতে মুছতে বাসা থেকে বেরিয়ে গেল। তামিম বাসা থেকে বেরোনোর সময় একবার তানিয়ার দিকেও তাকিয়েছিল। তামিম তানিয়ার চোখেও পানি দেখতে পেয়েছে, কিন্তু তানিয়ার চোখের পানির কারণ কি সেটা তামিম খুঁজে পেল না। শেষবারের মতো তামিম একবার পিছন থেকে তাদের বাসাটায় চোখ বুলিয়ে হাঁটা ধরল এক অজানা গন্তব্যে। সন্ধ্যাবেলায় তামিমের আব্বু অফিস থেকে ফিরে দেখলেন সবাই মনমরা হয়ে বসে আছে। কারণ জানতে চাইলে তামিমের আম্মু তামিমের আব্বুকে সব বলল। তিনিও বিষয়টা শুনে কিছুটা কষ্ট পেলেন, তবে তিনি কিছু না বলে রুমে চলে গেলেন। তিনি জানেন তামিম ঠিকই রাতের বেলা বাসায় আসবে। এদিকে তামিম হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার মাঝে একটা ব্রিজ দেখতে পেল। ব্রিজের মধ্যে একটা লাইটও রয়েছে। তামিম হেঁটে হেঁটে ব্রিজের উপর গিয়ে মাটিতে বসে পড়ল। বসে বসে তামিম ভাবতে লাগলো, এখন সে কি করবে, কোথায় যাবে সে? তার তো যাওয়ার কোথাও জায়গা নেই, বন্ধুদের কাছেও সে যেতে চাচ্ছে না। তাহলে এখন সে কোথায় যাবে? তামিম ব্রিজের উপর বসে বসে এই রকম নানান কথা ভাবছে। তখনই তার পাশ দিয়ে দুইটা লোক হেঁটে যাচ্ছিল। ব্রিজের উপর তামিমকে দেখতে পেয়ে লোক দুইটা তামিমের কাছে এসে দাঁড়ালো। আপনি কে ভাই? আর এইখানে একা একা বসে আছেন কেন? তামিম মাথা তুলে তার সামনে দুইটা লোককে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো। লোক দুইটার গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি আর মুখে দাড়ি। তামিম লোক দুইটাকে দেখে ভাবলো এরা নিশ্চয়ই মাদ্রাসার ছাত্র। দেখি এদের কাছে আমার ঘটনাটা শেয়ার করে তারা কিছু করে কিনা। তারপর তামিম লোক দুইটাকে সব বলল। সব শুনে লোকদের মধ্যে একজন বলল, তাহলে আপনি চাচ্ছেন এখন খারাপ পথ ছেড়ে ভালো পথে আসতে, আর ভালো পথে আসলেই আপনি আবার আপনার বাসায় ফিরে যাবেন? জি, আপনারা কি আমায় কোনোভাবে সাহায্য করতে পারবেন? পারবো মানে? অবশ্যই পারবো। আমরা এখন বেরিয়েছিলাম মানুষকে তাবলিগে যাওয়ার জন্য একটু দাওয়াত দিতে। কাল আমাদের মসজিদ থেকে একটা তাবলিগের জামাত বেরোবে, কিন্তু আরও 2-1 জন লোক পেলে জামাতটা বড় হতো। আপনাকে যখন পেয়ে গেছি তাহলে মানুষ খোঁজা লাগবে না। চলেন আমাদের সাথে আমাদের বাসায়। তাবলিগ কি? আপনি এসব বুঝবেন না, আমাদের সাথে চলেন, গেলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর তামিম ওই লোক দুইটার সাথে চলে গেল তাদের বাড়িতে। বাড়িতে শুধু লোক দুইটাই থাকে, কোনো মহিলা নেই, হয়তো দুইজন ভাই অথবা বন্ধু। তো তাদের সাথে খাওয়া দাওয়া করে তামিম তাদের বাড়িতেই ঘুমিয়ে পড়ল। এদিকে রাত 12টা বেজে গেছে, কিন্তু তামিম এখনো বাসায় ফিরছে না দেখে তামিমের আম্মু আব্বু আর তানিয়া সবাই চিন্তিত হয়ে পড়ল। তানিয়া অনেকবার তামিমের ফোনে কল দিয়েছে, কিন্তু তামিমের ফোন বন্ধ দেখাচ্ছে। তামিমের আব্বু তাদেরকে বললেন হয়তো তামিম তার কোনো বন্ধুর বাসায় আছে, তাই তিনি তাদেরকে চিন্তা না করে ঘুমিয়ে যেতে বললেন। তামিমের আব্বুর কথায় সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু তামিমের আম্মু আর তানিয়ার ঘুম এলো না তামিমের চিন্তায়। পরের দিন সকালবেলা তামিম ওই লোক দুইটার সাথে একটা মসজিদে গেল। তারপর লোক দুইটা সবার সাথে তামিমের পরিচয় করিয়ে দিয়ে সবাই 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ল। 3 দিন পর তামিম এই 3 দিনে ইসলামের অনেক কিছু শিখে গেছে। তাবলিগে গিয়ে অজু কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, সব কিছু তামিম শিখে গেছে। এবার তামিমের বাসায় যাওয়ার পালা, কারণ এই 3 দিনে তামিম নিজেকে অনেকটাই বদলে ফেলেছে। এখন বাসায় গেলে হয়তো সবাই তাকে দেখে অনেক খুশি হবে। বাসা থেকে বের হয়ে আসার সময় তামিমের কাছে তেমন বেশি টাকা ছিল না। মানিব্যাগে ছিল মাত্র 100 টাকা। তাই সে তাবলিগে থাকাকালীন তার মোবাইলটা বিক্রি করে দেয়। মোবাইলটা সে 5,000 টাকায় বিক্রি করেছে। এতে কিছু টাকা দিয়ে সে নিজের জন্য পাঞ্জাবি, টুপি এইসব কিনেছে। তাবলিগে গিয়ে খরচ হয়েছে 500 টাকা। সেই টাকা ওই লোক দুইটাই দিয়েছে। তামিম আসার সময় ওই লোক দুইটার কাছে 500 টাকা দিয়ে আসলো। লোক দুইটা টাকা নিতে চাচ্ছিল না, কিন্তু তামিম জোর করে দিয়ে এসেছে। তারপর তামিম ওদের থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিল। বাসায় যেতে অনেক সময় লাগবে দেখে তামিম একটা
রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। কিছুক্ষণ পর রিক্সাটা তাদের বাসার সামনে এসে থামলো। তামিম রিক্সা থেকে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে বাসার ভিতরে ঢুকলো। বাসার দরজার কাছে গিয়ে তামিম বেল চাপ দিল। কলিং বেলের আওয়াজ শুনে তানিয়া দৌড়ে এসে দরজা খুলল। দরজা খুলে তামিমকে দেখতে পেয়ে সাথে সাথে সে তামিমকে জড়িয়ে ধরল আর কেঁদে দিল। হুট করে দরজা খুলে তানিয়া তামিমকে জড়িয়ে ধরাতে তামিম ভ্যাবাচাকা খেয়ে গেল। কিন্তু মুহূর্তের মধ্যেই তামিম নিজেকে স্বাভাবিক করে নিয়ে সেও তানিয়াকে আস্তে করে জড়িয়ে ধরল। এই, আপনি কাঁদছেন কেন? আরে বলবেন তো, কাঁদছেন কেন? কথা না বললে কিন্তু আমি আবার চলে যাব, তারপর আর কখনো বাসাতে আসবো না। বাসা ছেড়ে যাওয়ার কথা বললে একদম মেরে ফেলবো বলে দিলাম। কোথায় যাবে তুমি? আর কোথাও যেতে দিব না তোমায়। বলেই তার নিজের শরীরের সব শক্তি দিয়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরে আরে, করছেনটা কি? ছাড়েন আমায়, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো। হোক, তাতে আমার কি? আমাকে ছেড়ে যাওয়াতে আমারও তোমাকে ছাড়া থাকতে এইভাবে দম বন্ধ হয়ে আসছিল। এবার বুঝো কেমন লাগে। আমি কি ইচ্ছা করেই বাসা থেকে গিয়েছিলাম নাকি? আপনি আর আম্মু মিলেই তো আমায়। ওই দিন থেকেই আমরা তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো। কেন খুঁজেছিলেন? মামুনি কার সাথে এত কথা বলছো? কে এসেছে? ভিতর থেকে আম্মু বললেন কথাটা। এই যে এবার ভেতরে চলেন, আম্মু ডাকছে। আম্মু আমায় আর বকবে না তো? না, কেন বকবে? তাছাড়া তুমি তো এই 1 মিনিট তোমার গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি এসব আসলো কোথা থেকে? ভিতরে চলেন, সব বলবো। আচ্ছা চল। তারপর তানিয়ার সাথে আমি ভিতরে চলে এলাম। ভিতরে এসে তানিয়া আম্মু আর আব্বুকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর আব্বু রুম থেকে বেরিয়ে আসলেন আর আম্মু রান্নাঘর থেকে। বাবা, কোথায় ছিলি তুই এতদিন? আমাদের ছেড়ে থাকতে তোর একটু কষ্ট হলো না? এত স্বার্থপর কিভাবে হলি তুই? আমাদের কথা কি তোর একবারও মনে পড়লো না? ছিলাম আম্মু এক জায়গাতে, আর কষ্ট তো হয়েছেই, কিন্তু কি করব বলো? তুমি তো আমায় বলে দিয়েছো আমি যতদিন না পর্যন্ত ভালো হতে পারি ততদিন পর্যন্ত এই বাসায় যেন আর পা না রাখি। তাই বলে তুই সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে গেলি? আমি না হয় তখন রাগের মাথায় ওসব কথা বলে ফেলেছিলাম, কিন্তু পরে তো তোর নাম্বারে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু বারবার তোর ফোন বন্ধ দেখাচ্ছিল। আমরা ভাবলাম তুই হয়তো তোর কোনো বন্ধুর বাসায় চলে গেছিস, সকাল হলে এমনিতেই চলে আসবি, কিন্তু না, সেই যে গেলি তুই আর ফিরেও এলি না। আমার ফোনের চার্জ ছিল না আম্মু, তাই ফোন বন্ধ ছিল, আর পরের দিন আমি ফোনটা বিক্রি করে ফেলেছিলাম। ফোন বিক্রি করেছিস কেন? আর তুই গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি এসব কিভাবে এলো? ওই যে বললাম ফোন বিক্রি করেছি, আর ফোন বিক্রি করেই নিজের জন্য এইসব কিনেছি। তা বুঝলাম, কিন্তু তুই তো কখনো পাঞ্জাবি পরিস না, আর পাঞ্জাবি পরতে তোর ভালোও লাগে না, তাহলে তুই হঠাৎ পাঞ্জাবি কিনলি কেন? আর তুই এই 3 দিন কোথায় ছিলি? তারপর সবাইকে সব বললাম, মানে এতদিন কোথায় ছিলাম। আমার কথাগুলো শুনে আবার কেঁদে ফেললেন। তবে এটা দুঃখের কান্না নয়, সুখের কান্না। তারপর আম্মু আমার কপালে একটা চুমু খেয়ে বললেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। নামাজ পড়ে মোনাজাতে বসে সব সময় আল্লাহর কাছে একটা দোয়াই করতাম, আল্লাহ যেন তোকে নিজের দিনের পথে কবুল করে নেন। আর আজ সত্যি আল্লাহর কাছে আমার দোয়াটা কবুল হয়েছে। আম্মু এখন কি আমায় এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি কিছু খেতেও দিবে? এমনিতেই সকালে বেশি কিছু খাওয়া হয়নি, বাসায় এসে খাবো বলে। হ্যাঁ, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য টেবিলে নাস্তা দিচ্ছি। আচ্ছা বলে সোজা নিজের রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে আবার নিচে চলে এলাম। নিচে এসে সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু একটা বড় প্লেটে করে আমার জন্য নাস্তা নিয়ে আসলেন। আম্মু, এত নাস্তা কেন? এত নাস্তা আমি খেতে পারবো না তো। তুই একা খাবি নাকি? আমার মামুনিও খাবে। সকাল থেকে বেচারে কিছুই খায়নি, এমনকি তুই চলে যাওয়ার পর থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। আম্মুর কথা শুনে তানিয়ার দিকে তাকালাম। তানিয়া তখন আমাদের পাশেই ছিল। তানিয়ার দিকে তাকিয়ে দেখি ওর চোখ মুখ অনেকটা শুকিয়ে গেছে, আর চোখের নিচে হালকা কালো দাগ পড়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে এই কয়দিন ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, আর আমার জন্য সারাক্ষণ কান্না করেছে। ওর দিকে এবার তাকিয়ে আছিস কেন? খাইয়ে দে ওকে। হ্যাঁ দিচ্ছি, আসেন আমার পাশে এসে বসেন। তানিয়া কিছু না বলে একটা চেয়ার টেনে আমার পাশে বসে পড়ল। আমিও আর কিছু না বলে প্লেট থেকে হালকা নাস্তা নিয়ে তানিয়ার মুখের সামনে ধরলাম। তানিয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে নাস্তাটা মুখে নিয়ে নিল।
হয়তো সে ভাবছে আম্মুর একবার বলাতেই আমি কিভাবে ওকে খাইয়ে দিতে রাজি হয়ে গেলাম। তানিয়ার সাথে আমিও এক প্লেটে নাস্তা খেতে লাগলাম। একবার তানিয়াকে খাইয়ে দিচ্ছি, আর একবার আমি নিজে খাচ্ছি। এইভাবে দুজনের খাওয়া শেষ হলে তানিয়া প্লেটটা নিয়ে রান্নাঘরে চলে গেল, আর আমি হাত ধুয়ে রুমে চলে এলাম। এইভাবে দিনটা কেটে গেল। সারাদিনের মধ্যে তানিয়ার সাথে আমার আর কোনো কথা হয়নি। তানিয়া নিজেও কথা বলেনি, আর আমিও একবার কথা বলিনি। রাতের খাবার খেয়ে রুমে এসে বিছানার উপর বসে আছি। এমন সময় তানিয়া এসে রুমে ঢুকলো। রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে আমার পাশে এসে বসলো। ওই দিনের ঘটনার জন্য তুমি কি আমার উপর রেগে আছো? না, ওই দিনের ঘটনা তো আমি ভুলেই গেছি। তাহলে সারাদিনের মধ্যে আমার সাথে একটা কথাও বলনি কেন? এমনিতেই ভাবলাম রাতের বেলা কথা বলবো নে। সত্যি তুমি আমার উপর রেগে নাও তো? কিছু না বলে তানিয়াকে টান মেরে নিজের বুকের মধ্যে নিয়ে আসলাম আর বললাম, কি এবার বিশ্বাস হয়েছে তো, নাকি এখন কিছু করে দেখাতে হবে? কি করবা করো দেখি। পারমিশন পাওয়া মাত্রই তানিয়াকে টান মেরে নিজের আরো কাছে নিয়ে আসলাম, আর তানিয়ার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। 2 মিনিট পর তানিয়াকে ছেড়ে দিয়ে বললাম, কি এবার বিশ্বাস হয়েছে তো মহারানীর? আচ্ছা, তুমি আমায় এত সহজে মেনে নিলে কিভাবে? এই প্রশ্নের উত্তর না হয় অন্য একদিন দিব। এখন প্রচুর ঘুম পাচ্ছে, ঘুমাবো। সকালে আবার নামাজের জন্য উঠতে হবে। আচ্ছা, আর আমি আজকে থেকে তোমার বুকের মধ্যেই ঘুমাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমান। তারপর তানিয়া তামিমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তামিমও তানিয়ার কপালে একটা চুমুকে তানিয়াকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। পরের দিন সকালবেলা তামিম আর তানিয়া দুজন নাস্তা করে ভার্সিটিতে চলে এলো। কিন্তু ভার্সিটিতে ঢুকতেই ঘটল এক বিপত্তি। তামিম আর তানিয়া দুজন ভার্সিটির ভিতরে ঢুকতেই তারা দেখল ভার্সিটির সব ছাত্র ছাত্রীরা তাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বিশেষ করে সব মেয়েরা তামিমের দিকে তাকিয়ে আছে। হয়তো সব মেয়েরাই মনে মনে ভাবছে, যে ছেলেটা সবসময় শার্ট প্যান্ট পরে ভার্সিটিতে আসতো, সে আজ পাঞ্জাবি প্লাস মাথায় টুপি দিয়ে হুজুরের বেশে কিভাবে ভার্সিটিতে আসলো। তামিমের পাশে তানিয়াকে দেখেও হয়তো অনেকেই অবাক হয়েছে। তামিম তো কখনো কোনো মেয়ের পাশে থাকলে শান্তশিষ্ট থাকে না। মেয়ে দেখলেই তামিম তাদেরকে টিজ করা শুরু করে দেয়। তাহলে তামিমের পাশে এই মেয়েটাকে? ভার্সিটির সব ছাত্রছাত্রীদের মাথায় এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তামিম এমন পোশাক পরলো কেন, আর ওর পাশে থাকা মেয়েটাই বা কে? এদিকে সব মেয়েরা তামিমের দিকে তাকিয়ে আছে দেখে, তবে অনেক দিন ধরে তো বন্ধুদের সাথে দেখা হয়নি, একটু ওদের সাথে দেখা করে আসি। ওইসব কিন্তু আর খাবো না, কথা দাও আমায়। আচ্ছা কথা দিলাম, ওইসব আর খাবো না। এবার আপনি ক্লাসে যান, আমি একটু ওদের সাথে দেখা করে আসি। আচ্ছা, আর সব ক্লাস করে ক্লাস থেকে বের হবে কিন্তু। এর আগে যদি ক্লাস থেকে বের হও তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা মহারানী। তারপর তানিয়া আর কিছু না বলে সোজা ক্লাসে চলে গেল। আমিও আর ওইখানে দাঁড়িয়ে না থেকে বন্ধুদের আড্ডায় চলে আসলাম। আসসালামু আলাইকুম, কি খবর তোদের? ভালো। তোর খবর কি? ভার্সিটিতেও এলি না, ফোন করলাম কিন্তু ফোনও ধরলি না, আর আজকে আবার হুজুরের বেশে ভার্সিটিতে এসেছিস? আরে এত প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দিব? আর কেউ সালাম দিলে সালামের জবাব দিতে হয়, জানিস না? আগে সালামের জবাব দে, তারপর যা প্রশ্ন করার করিস। ওয়ালাইকুম সালাম। হঠাৎ তোর এমন গেটআপ কেন? তা অনেক লম্বা কাহিনী, অন্য আরেকদিন বলবো নে। না, আজকেই বলতে হবে, বল। আচ্ছা তাহলে শোন। আন্টি তোকে বাসা থেকে বের করে দিয়েছেন বলে তুই নিজেকে একেবারে বদলে ফেলেছিস? আর আমিও বুঝেছি মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত খারাপ পথ ছেড়ে আল্লাহর পথে চলা। ও আচ্ছা, আরেকটা কথা, ওই দিন যে আমরা ভার্সিটির বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম, এমন সময় যে একটা বোরকা পরা মেয়ে এসে তোকে আমাদের মধ্যে থেকে নিয়ে গেল, ওই মেয়েটা কে ছিল? মনে মনে ভাবলো মিথ্যা বলা তো মহাপাপ, এদেরকে মিথ্যা বলেও কি লাভ, একদিন তো জেনেই যাবে যে তানিয়া আমার বউ। তাহলে সত্যিটা বলেই দেই। কি রে, কি ভাবছিস? চুপ করে আছিস যে? হ্যাঁ, না মানে ওই মেয়েটা আমার বউ। কি, তুই বিয়ে করলি কবে? অনেক আগেই করেছি, কিন্তু নিজের ইচ্ছাতে নয়, আম্মুর জোরাজোরিতে করতে হয়েছে। তো আমাদেরও কোনোদিন বললি না কেন যে তুই বিয়ে করেছিস? আর তোর বউকেও তো আমাদের একদিনও দেখালি না। আরে বললাম না নিজের ইচ্ছায় বিয়ে করিনি,
আম্মুর জোরাজোরিতে করতে হয়েছে, তাই প্রথম মেয়েটাকে মেনে নেইনি। তার উপর আবার মেয়েটা আমার সিনিয়র, তাই ওকে প্রথমে মেনে নিতে পারছিলাম না। কি, বিয়ে করলি তাও আবার সিনিয়র মেয়েকে? কিন্তু সিনিয়র মেয়েকে বিয়ে করা কিন্তু সুন্নত। তুই এত কিছু জানিস কিভাবে? আর মেয়েটাকে কি তুই এখন মেনে নিয়েছিস? ওই যে বললাম, তাবলিকে গিয়েছিলাম, ওইখানে গিয়ে এসব জেনেছি। আর হ্যাঁ, এখন ওকে আমি মেনে নিয়েছি। এই তাবলিগ আবার কি? তাবলিক মানে দাওয়াত দেওয়া। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওনার আমলে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেন, ঠিক তেমনি এই তাবলিক হলো এর একটা নমুনা। এই তাবলিকের একটা অংশ আছে গাস্ত। ওই গাস্তের দিন কয়েকজন মানুষ মসজিদ থেকে বের হয়ে মুসলমানদের নামাজের দাওয়াত দেয়। আরও আছে এই তাবলিকের কাজ, তা অন্য একদিন সময় করে বলবো নে। এবার চলো ক্লাসে যাই, একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা চল। তারপর তামিম আর তার বন্ধুরা সবাই ক্লাসে চলে গেল। অপরদিকে তানিয়া ক্লাসে ঢুকতেই তার বান্ধবীরা এসে তাকে জিজ্ঞাসা করতে লাগলো, এই দুলাভাইকে দেখলাম আজ টুপি পাঞ্জাবি পরে ভার্সিটিতে এসেছে, হঠাৎ ওর মধ্যে এত পরিবর্তন আসলো কি করে? কি এমন জাদু করেছিস তুই? তানিয়ার বান্ধবীরা আগে থেকেই তামিমকে চিনে আর তামিমের ব্যাপারে সব জানে। আরে তেমন কিছু না, শুনো তাহলে কি হয়েছে। তারপর তানিয়া তার বান্ধবীদেরকে তামিমের ঘটনাটা বলল। তার মানে ও তোকে এখন মেনে নিয়েছে? হুম। তা কিছু হয়েছে কি তোদের মধ্যে? আরে দূর, কি হবে, ও গতকালই তো বাসায় এসেছে। আর এখনো আমাদের পড়াশোনাই শেষ হয়নি। আগে পড়াশোনা শেষ হোক, তারপর না হয় ভেবে দেখবো কি করা যায়। কি ভেবে দেখবি? এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সরি। এদিকে তামিম আর বন্ধুরা ক্লাসে বসে আছে। কিছুক্ষণ পরে স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলেন, কিন্তু ক্লাসের ছাত্রছাত্রীদের ক্লাসে কোনো মনোযোগ নেই। সবাই শুধু তামিমের দিকে তাকিয়ে আছে আর ভাবছে হঠাৎ এই ছেলেটা এত ভালো হলো কি করে। কিন্তু তামিম আজ কোনো মেয়ের দিকে তাকাচ্ছেই না। সারাটা ক্লাস সে মাথা নিচু করে রেখেই ক্লাস করেছে। দেখতে দেখতে ওই দিনের মতো সব ক্লাস শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। তামিম আর তার বন্ধুরা ক্লাস থেকে বেরিয়ে ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ালো। বন্ধু চল, মেয়েদের তো অনেকদিন ধরে টিজ করা হচ্ছে না, আজ একটু। না ভাই, আমি আর এইসবে নাই, তোরাও এইসব করা বাদ দে। কেন, করলে কি? এমনি, আমি আর এইসব করব না। কিন্তু আগে তো। আগে যা করেছি করেছি, কিন্তু এখন আর এইসব করতে চাই না। আচ্ছা নাই করলি, এখন কিছু টাকা দে, আমি সবার জন্য সিগারেট নিয়ে আসি। সরি বন্ধু, আমি আর তোদের সিগারেট খাওয়ার জন্য টাকা দিতে পারবো না। সিগারেট খাওয়া ভালো না, এটা একটা খারাপ নেশা। তাই আমি আমার টাকায় তোদেরকে আর খারাপ নেশা করতে দিব না। এই শুভ, চল তো। এ তো দেখছি সত্যি সত্যি বদলে গেছে, এর সাথে থেকে আর আমাদের লাভ নেই, চল এখান থেকে। চল। বন্ধুরা চলে গেল আর তামিম ওইখানেই দাঁড়িয়ে থেকে ভাবলো, তোদেরকে আজ খারাপ কাজে সাপোর্ট দেইনি বলে তোরা আমায় রেখে চলে গেলি। বাহ। তামিম আর কিছু না ভেবে ওইখানে দাঁড়িয়ে থেকে তানিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তানিয়া তার বান্ধবীদেরকে নিয়ে তামিমের পাশে এসে দাঁড়ালো। তামিমকে দেখে তানিয়ার বান্ধবীরা চলে গেল। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, এখন বাসায় চলেন। চলো। তারপর তামিম একটা রিক্সা ডেকে তানিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে দুজনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিল। খাবার খেয়ে তামিম রুমে চলে আসলো। বিছানায় শুয়ে শুয়ে তামিম ভাবছে কিভাবে তার বন্ধুদেরকে খারাপ পথ থেকে ভালো পথে আনবে। তার উচিত এখন তার বন্ধুদেরকে ভালো পথে ডাকা, কিন্তু কিভাবে তাদেরকে আল্লাহর পথে আনবে সে কিছুই বুঝতে পারছে না। তামিম বিছানার মধ্যে শুয়ে এইসব ভাবছে, তখন তানিয়া এসে রুমে ঢুকে দেখলো তামিম শুয়ে শুয়ে কি যেন ভাবছে। তানিয়া দরজাটা বন্ধ করে বিছানায় উঠে তামিমকে গিয়ে জড়িয়ে ধরে, তার বুকে মাথা রাখলো। তারপর তার মাথাটা উঁচু করে তামিমের দিকে তাকিয়ে বলল, কি ভাবছো গো? ভাবছি আমার বন্ধুদেরকে কিভাবে আল্লাহর পথে আনবো। আজ ওদেরকে খারাপ কাজে সাপোর্ট করিনি বলে তারা আমায় রেখে চলে গিয়েছে। আমার তো উচিত তাদেরকে আল্লাহর পথে আনা। কিছু না বলে চুপ করে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তোমাদের সব বন্ধুদের বোন আছে? হ্যাঁ, এক বন্ধু ছাড়া বাকি সবার বোন আছে। কেন? আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো। তানিয়া তামিমের কানে কানে বুদ্ধিটা বলল। তানিয়া কি বলল সেটা না হয় সময় হলেই জানতে পারবেন।
এই বুদ্ধিতে কাজ হবে তো? ওকে, তাহলে কালকে বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখব নে। হুম। এইভাবে তাদের দিনটা কেটে গেল। রাতের খাবার খেয়ে তামিম বিছানায় এসে শুয়ে শুয়ে তানিয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু তানিয়া আসছে না। কিছুক্ষণ পর তানিয়া রুমে আসলো আর দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে তামিমের বুকে মাথা রেখে তামিমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তামিমও তানিয়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে মনে হলো কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, একেবারে নরম তুলার মতো হাত। হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসলো, ওগো শুনছো? আজান হয়ে গেছে, উঠো, নামাজ পড়বা না? মনে মনে ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু না। কিছুক্ষণ পর কেউ একজন আবার ওই একই কথা আমার কানের কাছে এসে বলল। এবার আর ঘুমিয়ে থাকতে পারলাম না। আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকিয়ে দেখি সেই মানুষটা আর কেউ না, তানিয়া। তানিয়ার গায়ে কালো বোরকা থাকলেও তার মাথায় আজ হিজাব রয়েছে। অন্য দিনের তুলনায় তানিয়াকে আজ ভীষণ সুন্দর লাগছে। দূর থেকে ওকে দেখে যেন মন ভরছে না, তাই ওর হাত ধরে টান মেরে ওকে নিজের বুকের মধ্যে নিয়ে আসলাম। এই সময় কি শুরু করলে? অনেক আগে আজান হয়েছে, উঠে অজু করে নামাজ পড়তে যাও। নিজেকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করে। আজান আমার কানেও এসেছে, তাই মিথ্যা বলে আমাকে বোকা বানাতে পারবেন না। আমি তোমাকে বোকা বানাচ্ছি না, অনেকক্ষণ আগেই আজান হয়েছে। বিশ্বাস না হলে ঘড়িতে তাকিয়ে দেখো। তানিয়ার কথা শুনে ঘড়িতে তাকিয়ে দেখি নামাজ শুরু হওয়ার আর মাত্র 10 মিনিট বাকি আছে। উফ, আরো আগে ডাকতে পারলে না? এই যে আপনাকে 10 মিনিট ধরে ডেকে যাচ্ছি, কিন্তু আপনি উঠছেন না, আর এখন আমার দোষ দেওয়া হচ্ছে, তাই না? না, দোষ কখন দিলাম? আমি বলতে চাচ্ছি আরো আগে যদি ডেকে তুলতে পারতেন তাহলে আমার এই সিনিয়র বউটার এত সুন্দর চেহারাটা একটু প্রাণ ভরে দেখতে পারতাম। এত ঢং কত দেখি। এবার ছাড়, আর উঠে অজু করে নামাজ পড়তে যাও। তাহলে একটা মিষ্টি দেন। এখন মিষ্টি কোথায় পাবো? এই যে মিষ্টি। অজু করে আসো, তারপর পাবা। না, আমার এখনই চাই। আমি কি বলছি কানে যায়নি? আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি বলে তানিয়ার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। 1 মিনিট পর আবার ছেড়ে দিলাম। শয়তান একটা। যাও এবার অজু করে আসো, না হলে নামাজ মিস হয়ে যাবে। যাচ্ছি মহারানী বলে তানিয়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর অজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। ওয়াশরুম থেকে বের হতেই তানিয়া এসে আমার পাঞ্জাবি টুপি বিছানায় রেখে গেল। আমি তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নিলাম। তারপর তানিয়াকে ডাক দিলাম। সাথে সাথে তানিয়া আমার সামনে এসে হাজির। কি হয়েছে, ডাকছো কেন? কোনো কিছু না বলে তানিয়াকে নিজের কাছে নিয়ে এসে ওর কপালে একটা চুমু খেলাম। আগেরটায় মন ভরেনি নাকি? ভরেছে তো, কিন্তু এটা ভালোবেসে দিলাম। স্ত্রীকে ভালোবেসে তার কপালে চুমু খাওয়া যে সুন্নত, জানেন না? বাবা, 3 দিন এত কিছু শিখলেন কি করে? 2টা লোকের কথা যে বলেছিলাম, ওরাও আমার মতো বিবাহিত। ওরাই আমাকে এইসব শিখিয়েছে। ও আচ্ছা, এবার নামাজে যাও। যাচ্ছি। তারপর বাসা থেকে বেরিয়ে সোজা মসজিদে চলে এলাম। নামাজ আদায় করে কিছুক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ পড়াশোনা করে নাস্তা করে নিলাম। তারপর তানিয়াকে নিয়ে ভার্সিটিতে চলে এলাম। আজকেও ভার্সিটির সব ছাত্রছাত্রীরা আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের মধ্যে কিসের সম্পর্ক এটা কয়েকজন ছাড়া তো আর কেউ জানে না, তাই হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর তানিয়া তার ক্লাসে চলে গেল আর আমিও নিজের ক্লাসে চলে এলাম। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসলেন। তারপর সবাই ক্লাসে মনোযোগ দিল। একে একে সবকটা ক্লাস শেষ করে বন্ধুদেরকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়ালাম। তুই তো এখন ভালো হয়ে গেছিস, আর সিগারেটও খাবি না, মেয়েদের টিজও করবি না, তাহলে তুই আমাদের সাথে আসলি কেন? এতদিনের অভ্যাস কি আর সহজে ছেড়ে দেওয়া যায়? তাই ভাবলাম আজকে তোদের সাথে একটু আড্ডা দিয়ে সিগারেট খাবো। সত্যি বলছিস নাকি আমাদের সাথে মজা করছিস? আরে ভাই সত্যি, এই নে টাকা, আর সবার জন্য সিগারেট নিয়ে আয়। যা, অনেক দিন তো হলো মেয়েদেরকে টিচ করা হচ্ছে না। আচ্ছা তোরা থাক, আমি সিগারেট নিয়ে আসি। তারপর রনি চলে গেল সিগারেট আনতে। কিছুক্ষণ পর আবার সবার জন্য সিগারেট নিয়ে চলে আসলো। সিগারেট এখন রাখ, আগুন ধরাবি না? এখন না ধরালে কখন ধরাবো? মেয়েরা তো এখনই ভার্সিটি থেকে বের হবে। না, আজকে ভার্সিটির কোনো মেয়েকে টিচ করব না।
তাহলে কাকে টিস করবি? একটু অপেক্ষা কর, সব বুঝতে পারবি। তামিমের কথা শুনে তার বন্ধুরা কিছু বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইল। আর তামিম মোবাইলটা বের করে কাকে যেন ফোন করে তাদের ভার্সিটির কাছে আসতে বলল। কিছুক্ষণ পর দুইটা মেয়ে এসে তাদের সামনে দাঁড়ালো। মেয়েগুলোকে দেখে তামিমের বন্ধুরা অবাক হয়ে গেল, কেননা মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে হলো শুভর বোন, আরেকটা হলো রনির বোন। ইরা, তুই এখানে কি করছিস? আমাকে তামিম ভাই এখানে আসতে বলেছে। ইতি, তুইও এইখানে কেন? আমাকেও তামিম ভাই এখানে আসতে বলেছে। তামিম, এসবের মানে কি? তুই আমাদের বোনদেরকে এইভাবে এইখানে আসতে বললি কেন? কেন, টিস করার জন্য? মানে ভার্সিটির মেয়েদেরকে যে তোরা টিস করতে চাচ্ছিস, তার আগে একবার ভেবে দেখ না, তোদের বোনদেরকে যদি কোনো ছেলে টিস করে তাহলে তোরা কি করবি? বল, কি করবি? ওই ছেলেকে মাটিতে পুঁতে ফেলবো। ওর অপরাধ কি যে তোরা ওকে মাটিতে পুঁতে ফেলবি? কারণ ও আমাদের বোনকে টিস করেছে। তা তোরা যে ভার্সিটির মেয়েদেরকে টিস করতে চাচ্ছিস, ওরাও তো কারো না কারো বোন, তাই না? ওদের ভাই যদি জানতে পারে এতদিন ধরে তোরা তাদের বোনদেরকে টিস করছিস, তাহলে ওরা তোদের কি হাল করবে ভেবে দেখতো একবার। তামিমের কথা শুনে শুভ আর রনি দুজনেই মাথা নিচু করে ফেলল। দেখি সিগারেট আর লাইটারটা আমার কাছে দে। আমি এখন তোদের সামনে তোদের বোনদের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়বো। তখন বুঝতে পারবি ওইসব ভাইয়েরা কত কষ্ট পাবে যখন তারা জানবে তোরা এতদিন ধরে তাদের বোনদেরকে টিস করেছিস। এবার শুভ আর রনি দুজনেই তাদের হাতের সিগারেট ফেলে দিয়ে আমায় ঝাপটে জড়িয়ে ধরল। ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা সত্যি এতদিন ধরে অনেক বড় ভুল করে আসছি। আমরা কথা দিলাম আর জীবনেও কোনো মেয়েকে টিচ করব না। নিজের বোনকে যেভাবে দেখি অন্যের বোনকেও আজ থেকে সেভাবেই দেখব। যাক, তোরা যে তোদের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক। আজ থেকে এসব খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো পথে আয়, তাহলে দুনিয়াতেও শান্তি আর মৃত্যুর পর আখিরাতেও শান্তি। আমরা আজ থেকে এসব ছেড়ে দিব, কথা দিলাম। এমনকি আর জীবনেও সিগারেট খাবো না। আমাদের এখন কি কি করতে হবে তুই বল। এখন থেকে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বি আর নারীদেরকে সম্মান করে চলবি। কিন্তু আমরা যে নামাজ, আচ্ছা বুঝেছি, তোদেরকে এখন সঠিকভাবে নামাজ শেখাতে হবে। আচ্ছা, তোরা কাল আমার বাসায় চলে আসিস, তোদেরকে যতটুকু পারি শিখিয়ে দিব। এখন তোদের বোনদেরকে নিয়ে বাড়িতে যা। আর আপুরা, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য সরি। আচ্ছা, তাহলে এবার সবাই যার যার বাসায় যাও। তারপর সবাই যার যার বাসায় চলে গেল। কিছুক্ষণ পর তানিয়াও চলে আসলো। তানিয়া এসে জিজ্ঞেস করলো কাজ হয়েছে কিনা। আমিও বললাম হ্যাঁ হয়েছে। এরপর একটা রিক্সা নিয়ে তানিয়া আর আমি বাসায় চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন তামিম তার বোনদেরকে কিভাবে ভার্সিটিতে আনলো, তাই তো? তামিম আর তানিয়া ভার্সিটিতে আসার সময় তাদের কলেজের পাশ দিয়ে এসেছিল। আর তখন তামিম তাদের কলেজে ঢুকে তাদের ভাইদের সম্পর্কে বলে, তাদেরকে তার ভার্সিটিতে আসতে বলে। তামিম আর তানিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলো। রুমে এসে তানিয়া বলল, তোমাকে যে আমি বুদ্ধিটা দিয়ে হেল্প করলাম, এবার তার বদলে আমাকে কিছু দাও। কি চাই আপনার বলেন। তারপর তানিয়া যা বলল তা শুনে তামিমের মাথা খারাপ হয়ে যাওয়ার পালা। তামিম ভাবতে লাগলো তানিয়া তার কাছে কিভাবে এটা চাইতে পারলো, কারণ তানিয়ার কথাটা হলো, প্রথমত তুমি করে বলতে হবে, আর দ্বিতীয়ত আমার একটা বেবি চাই। তানিয়ার কথা শোনা মাত্রই তার থেকে 2 হাত দূরে সরে গেলাম। এখন তার কথায় আমার কি বলা উচিত বুঝে উঠতে পারছি না। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। দিবে না আমায় এই দুইটা জিনিস? আপনাকে তুমি করে বলতে পারবো, কিন্তু কিন্তু কি? দ্বিতীয়টা আমি পারবো না। কেন পারবে না শুনি? কারণ আমাদের এখনো পড়াশোনা শেষ হয়নি। আমার কথা ছাড়ুন, আপনার কথাই ভাবুন। আপনারই তো আরো 6 মাস বাকি রয়েছে পরীক্ষার। এখন যদি আমরা বেবি নেই তাহলে এতে আপনার পড়াশোনার ক্ষতি হবে, আর তাছাড়া আপনার শরীরেরও ক্ষতি হতে পারে। না, আমার কোনো ক্ষতি হবে না, আর না আমার পড়াশোনা। এইসব নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি শুধু বলো রাজি কি না। না, আমি এসব পারবো না। আর বেবি নেওয়ার অনেক সময় পড়ে আছে আমাদের জীবনে। তাহলে আপনি এখন বেবি নেওয়ার জন্য উতলে পড়ছেন কেন? জানি না, কিন্তু মাঝে মধ্যে ভয় হয় তোমাকে নিয়ে। যদি কোনোদিন তোমায় হারিয়ে ফেলি, তখন আমি কাকে নিয়ে বাঁচবো? ও, তার মানে এই ব্যাপার। আমাকে নিয়ে ভয় পাওয়ার কি আছে? আমি তো আর আগের মতো নই।
এখন তো আল্লাহর রহমতে বদলে গেছি। তবু আমার ভয় হয়। ভয় পাবেন না, কথা দিলাম সারা জীবন আমি আপনার পাশে থাকব। বলি তানিয়াকে গিয়ে জড়িয়ে ধরলাম। সত্যি বলছো তো? আমার মাথায় হাত রেখে বলো, কখনো আমায় ছেড়ে যাবে না? এই যে হাত রাখলাম, কথা দিচ্ছি আপনাকে আমি কখনোই ছেড়ে যাব না। বলেই তানিয়াকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম। তাহলে আপনি করে বলছো কেন? এখন থেকে আমায় তুমি করে বলবা কিন্তু। আচ্ছা মহারানী, এখন থেকে তোমাকে তুমি করে বলবো। এবার খুশি? বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দিনটা এইভাবেই কেটে গেল। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। তানিয়াও কিছুক্ষণ পর রুমে এসে আমার বুকের মধ্যে শুয়ে পড়ল। আর আমি তানিয়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙল তানিয়ার ডাকে। তারপর ঘুম থেকে উঠে অজু করে নামাজ আদায় করতে মসজিদে চলে গেলাম। নামাজ আদায় করে কিছুক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমের মধ্যে বসে বসে ফেসবুকিং করছি। এমন সময় তানিয়া এসে রুমে ঢুকলো। কি করছো? না, একটু ফেসবুকে ঘোরাঘুরি করছি। ফেসবুকে অন্যদিন ঘোরাঘুরি করিও, এখন হাত ধরে মোবাইলটা রাখো। কেন? বলছি, আগে বলো তুমি কি কোরআন পড়তে পারো? মানে না, আসলে শুদ্ধভাবে পারি না। বুঝেছি। আচ্ছা, এবার উঠে টেবিলে গিয়ে বসো, তোমাকে আজ শুদ্ধভাবে কোরআন পড়া শিখাবো। অন্যদিন পড়ি না। কেন? আজকে পড়লে কি হবে? না মানে এখন মাথা ব্যথা করছে তাই আর কি। মাথা ব্যথা করছে তাই না? এতক্ষণ যে ফেসবুকে ছিলে তখন বুঝি মাথা ব্যথা করছিল না? এখন কোরআন পড়ার কথা বলতেই মাথা ব্যথা শুরু হয়ে গেল? আমাকে কি তোমার বোকা মনে হয়? কিছু বুঝি না আমি, তাই না? আরে না না, তুমি যা ভাবছো আসলে তা নয়। তাহলে কি শুনি? আসলে এখন আমার পড়তে ভালো লাগছে না, তাই আর কি। ভালো লাগছে না বললে তো হবে না, পড়তে তোমায় হবেই। যাও, উঠে টেবিলে গিয়ে বসো, আর মোবাইলটা আমার কাছে দাও তো। বলেই আমার হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে নিল। এটা কিন্তু ঠিক না, তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে। এই, তুমি উঠবে নাকি আমি আম্মুর থেকে ঝালি ব্যাগটা নিয়ে আসবো? এই না না, উঠছি তো, এই যে উঠেছি। এই, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, টেবিলে গিয়ে বসো। শুরু হয়ে গেল সিনিয়র বউয়ের অত্যাচার। এই, কি বললে? কই কি বললাম? কিছু বলি নাই তো। কেমন মেয়ে রে ভাই, আস্তে আস্তে বললেও শুনে ফেলে। ও, কিছু বলো নাই তাই না? টেবিলে গিয়ে বসো, আমি একটু পর আসছি। আজ পড়া না পারলে বোঝাবো মজা। কথাটা বলেই তানিয়া রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে গেল। যা, হঠাৎ সিনিয়র বউটা এত রেগে গেল কেন? তারপর তামিম আর দাঁড়িয়ে না থেকে টেবিলে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর তানিয়ার রুমে আসলো। তানিয়ার এক হাতে কোরআন আর অন্য হাতে জালিবেদ। তানিয়ার হাতে জালিবেদটা দেখে তামিম মনে মনে বলল, আজ তোর কপালে দুঃখ আছে রে। তারপর তানিয়া তামিমের কাছে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল আর কোরআনটা তামিমের সামনে রাখলো। কি হলো? বসে আছো কেন? পড়ো। কোন জায়গা থেকে পড়বো? প্রথম থেকে পড়ো। আচ্ছা, বলে কোরআনের প্রথম সূরা ফাতিহা পড়তে আরম্ভ করলাম। সাথে সাথে তানিয়া জালি বেটটা দিয়ে ঠাস করে আমার পিঠে মেরে দিল। ও মা গো! এই মারলা কেন? কোরআন পড়া শুরু করার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু পড়তে হয় না? তো এই কথা মুখে বললেও তো পারতা। এইভাবে কেউ স্বামীকে মারে নাকি? কিসের স্বামী? হ্যাঁ, ওই দিন বলেছিলাম না পড়ার সময় তুমি আমার ছাত্র আর আমি তোমার ম্যাডাম। এখন চুপচাপ পড়ো, একদম কথা বলবা না, কথা বললে মাইর দিব। পড়তেছি। তারপর তামিম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আবার সূরা ফাতিহা দিয়ে কোরআন পড়া শুরু করলো। কিছুক্ষণ পড়ার পর তানিয়া তাকে থামতে বলল। তামিম মনে মনে ভাবল, হয়তো এখন বলবে যাও আর পড়তে হবে না। কিন্তু তামিমের ভাবনা ভুল বের হলো তানিয়ার কথা শুনে। তোমার পড়া তো শুদ্ধ হয় না, আগে তোমাকে কায়দা পড়তে হবে, না হলে কোরআন শুদ্ধভাবে পড়তে পারবা না। কি? এখন আমাকে ছোট বাচ্চাদের মতো কায়দা পড়তে হবে? দাঁড়াও, আমি কায়দা নিয়ে আসছি। বলে তানিয়া বসা থেকে উঠে আলমারির ড্রয়ার থেকে একটা কায়দা বের করে এনে তামিমের সামনে রাখলো। এই যে আলিফ বা তা সা, এগুলো প্রথম পড়ো। এগুলো ভালোভাবে পড়ে এগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারলে কোরআন সঠিকভাবে পড়তে পারবা।
আচ্ছা পড়তেছি, কিন্তু পড়া শেষ হলে কিন্তু আমাকে একটা গিফট দিতে হবে। কি গিফট? সেটা পড়া শেষ হলে বলবো, আগে কথা দাও দিবা। আচ্ছা দিব, এবার পড়ো। তবে পড়া ভালোভাবে শিখতে না পারলে কিন্তু মায়ের আছে, মনে রেখো। আচ্ছা বলে পড়তে শুরু করলাম। 5 মিনিট পরেই তানিয়াকে বললাম পড়া শেষ। তানিয়া আমার কথা শুনে এক এক করে হরফগুলো উচ্চারণ করতে বলল। আমিও সঠিকভাবে হরফগুলো উচ্চারণ করলাম। কি ভাবছেন 5 মিনিটেই এত কিছু কিভাবে সম্ভব? আসলে ছোটবেলায় কয়েক মাস মসজিদের মক্তবে গিয়ে আরবি পড়া পড়েছিলাম। মক্তবে পড়া না পারলে হুজুরেরা অনেক মারত, তাই রাতে বাসায় এসে আবার কিছুক্ষণ আরবি পড়তাম। ওই থেকে আরবি পড়া শিখেছি, কিন্তু এখন অনেক বছর ধরে আর পড়তে বসি না। তবে পড়া মনে আছে, আর তানিয়ার সামনে ইচ্ছে করেই পড়া না পারার মিথ্যা অভিনয় করেছি ওই গিফটটা পাওয়ার জন্য। তানিয়া তো অবাক। তামিমের পড়া শুনে এই 5 মিনিটে তামিম কিভাবে সব হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারলো। পড়া তো সঠিকভাবে উচ্চারণ করলাম, এবার আমার গিফট। গিফট? কি গিফট চাই তোমার, বলো। ঠোঁট ফেটে চিনচিন করছে হাই, আমার এই ঠোঁট একবার তোমার এই মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেতে চাই। হ্যাঁ? নয় হ্যাঁ। দেখো, আমি এখন এটা দিতে পারবো না। কেন দিতে পারবা না শুনি? কারণ কারণ আমার কাজ আছে। আমি রান্নাঘরে গেলাম নাস্তা বানাতে। কথাটা বলেই তানিয়া বসা থেকে উঠে সামনের দিকে পা বাড়ালো। তানিয়া উঠে যাওয়াতে তামিমও বসা থেকে উঠে পিছন থেকে তানিয়ার হাত টেনে ধরলো। তানিয়া পিছনে ফিরে দেখে তামিম তার হাত ধরে রেখেছে। কি হলো, হাত ধরেছো কেন? হাত ছাড়ো, আমি নিচে যাব। ছাড়ার জন্য তো ধরিনি তানু সোনা। মানে? আর তানু সোনাকে? কেন তুমি? আমি তানু সোনা হলাম কি করে? উফ, কিছুই বুঝো না দেখছি। তোমার নাম তানিয়া, আর সেই হিসেবে তোমার নামের প্রথম 2 অক্ষর তানি নিয়ে তানু বানিয়ে ফেললাম। আর সোনা তো আদর করে ডেকেছি। কিন্তু আমায় ধরে রেখেছো কেন? আমার গিফটটা তো না দিয়ে চলে যাচ্ছিলে, তাই ভাবলাম তুমি যখন দিবে না, তাহলে আমি নিজেই নিজের গিফটটা নিয়ে নেই। দেখো, আমি কিন্তু এখন। চুপ, কোনো কথা না, আমাকে আমার গিফটটা নিতে দাও। তারপর তামিম তার ডান হাত দিয়ে তানিয়ার কোমর চেপে ধরে তাকে নিজের আরও কাছে নিয়ে আসলো। তানিয়াও তামিমের এমন ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে ফেললো। এরপর তামিম তার অন্য হাত দিয়ে আলতো করে তানিয়ার গালে হাত রেখে তানিয়ার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিল। তানিয়া প্রথমে ছুটার জন্য একটু ছটপট করলেও পরে সেও চোখ বন্ধ করে তামিমের কিসে রেসপন্স দিতে শুরু করলো। প্রায় 2 মিনিট ধরে দুজন একে অপরকে কিস করছে। হঠাৎ তানিয়া তামিমের ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। কামড় খেয়ে তামিম সাথে সাথে তানিয়াকে ছেড়ে দেয়। কি হলো, এইভাবে কামড় দিলা কেন? তো কি করব? 2 মিনিট ধরে কিস করেই যাচ্ছ, ছাড়ার নামই নেই। আমার যে দম বন্ধ হয়ে আসছিল সেদিকে তো তোমার কোনো খেয়ালই নেই, তাই আর উপায় না পেয়ে তোমার ঠোঁটে কামড় দিতে হলো। সরি, খুব লেগেছে বুঝি? না লাগেনি। প্লিজ বলো, তোমার লেগেছে নাকি? বললাম তো লাগেনি। তাহলে আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বললাম? রাগী ভাবে কথা বলছো। নিশ্চয়ই তুমি আমার উপর রেগে আছো। প্লিজ বলো না, তোমার কোথায় লেগেছে? বললাম তো আমার লাগেনি। ও বুঝেছি, এইভাবে রাগ ভাঙবে না, আমারই কিছু করতে হবে। কথাটা বলেই তানিয়া আমার একদম কাছে এসে তার 2 হাত দিয়ে আলতো করে আমার 2 গাল চেপে ধরে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিল। তানিয়ার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি আবারও তার মধ্যে হারিয়ে যেতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না। তার আগে তানিয়া তার ঠোঁট আমার ঠোঁটের থেকে ছাড়িয়ে নিল। কি এখন রাগ কমেছে তো? মিষ্টিটা আরেকটু খেতে পারলে হয়তো রাগ পুরোপুরি কমে যেত। এত মিষ্টি খাওয়া ভালো না, বেশি মিষ্টি খেলে পরে আবার পেট খারাপ করবে। করবে না, আরেকটু খাই না বলেই তানিয়াকে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে আসলাম। এই আবার কি? ছাড়ো আমায়, আমি নিচে যাব। এমনিতেই অনেক কাজ পড়ে আছে। কাজ পড়ে, আগে স্বামীর খেদমত করো। তাই? তা কি খেদমত করতে হবে জানাবে? ওই যে একটু আগে যেটা দিলে সেটা আরেকবার দিলেই হবে। আরেকবার লাগবে তাই না? আচ্ছা চোখ বন্ধ করো, দিচ্ছি। চোখ বন্ধ করব কেন? যেটা বলছি সেটা করো, না হলে কিন্তু ওইটাও দিব না। আচ্ছা এই নাও, চোখ বন্ধ করলাম, এবার দাও। এই নাও বলেই আমার পেটে জোরে একটা চিমটি কাটলো। ব্যথা পেয়ে সাথে সাথে তানিয়াকে ছেড়ে দিলাম। এই তুমি চিমটি দিলা কেন? যাতে তোমার পেট খারাপ না হয়। ও তাই, দাঁড়াও দেখাচ্ছি। এই এই কোথায় পালাচ্ছ? দাঁড়াও বলছি। সরি জানাব, এখন আর কিচ্ছু হবে না, বাই।
দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলেই তানিয়া রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। আমার সাথে চিটিং করলা? ভার্সিটি যাওয়ার সময় বোঝাবো মজা। এদিকে তানিয়া নিচে এসে রান্নাঘরে গিয়ে দেখলো তামিমের আম্মু নাস্তা বানাচ্ছেন। আম্মু কি করেন? এই তো নাস্তা বানাচ্ছি। আপনি রুমে যান, আমি নাস্তা বানাচ্ছি। রুমে বসে থাকতে ভালো লাগছিল না, তাই তো নাস্তা বানাতে চলে এলাম। আচ্ছা তুমিও আসো আর আমাকে নাস্তা বানাতে একটু হেল্প করো। আর তামিম কি করছে? কিছু না, রুমের মধ্যে বসে আছে। এতক্ষণ তাকে কায়দা পড়াচ্ছিলাম, তাই আসতে পারেনি। কায়দা পড়াচ্ছিলে মানে? ফজরের নামাজ আদায় করে ও বাসায় এসে রুমের মধ্যে বসে বসে ফোন টিপছিল, তাই ভাবলাম ওকে একটু কোরআন পড়াই। কিন্তু কোরআন পড়তে গিয়ে ও শুদ্ধভাবে কোরআনের হরফগুলো উচ্চারণ করতে পারে না, তাই তাকে কিছুক্ষণ কায়দা পড়িয়ে হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ করা শিখালাম। কি বলছো কি? তামিম কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না মানে? কিন্তু ও তো ছোটবেলাতে আমাদের বাড়ির মসজিদের মক্তবে গিয়ে প্রতিদিন কোরআন পড়তো। কি তাহলে কি ও কোরআন পড়া ভুলে গিয়েছে? হতেও পারে, আবার নাও হতে পারে। হয়তো ও তোমার সামনে ইচ্ছে করে কোরআন অশুদ্ধভাবে পড়েছে। কিন্তু ও এমন কেন করবে? এটা তুমিই ভালো জানো। মনে মনে ভাবতে লাগলাম, তামিম ছোটবেলায় মক্তবে গিয়ে কোরআন পড়তো। হয়তো ও এখন সত্যি কোরআনের পড়া ভুলে গেছে, আর না হয় ইচ্ছে করে আমার সামনে না পড়ার নাটক করছে। কিন্তু ও যদি সত্যিই কোরআন পড়া ভুলে যেত, তাহলে 5 মিনিটেই সব হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ করলো কি করে? ও বুঝতে পেরেছি, আমার থেকে ওইটা নেওয়ার জন্য ও এমন নাটক করেছে। আমার সাথে চালাকি, তাই না? দাঁড়াও, তোমাকে মজা বোঝাবো একটু পর। তারপর তানিয়া তামিমের আম্মুকে নাস্তা বানাতে হেল্প করতে লাগলো। নাস্তা বানানো শেষ হলে তানিয়া রুমে এসে তামিমকে নাস্তা করার জন্য ডাক দিয়ে গেল। তামিমও নিচে এসে সবার সাথে নাস্তা খেতে বসে পড়ল। নাস্তা খাওয়া শেষ হলে তামিম আবার রুমে চলে আসলো। এদিকে তানিয়া সব কিছু পরিষ্কার করে গুছিয়ে কিছুক্ষণ পর রুমে চলে আসলো। রুমে এসে দেখলো তামিম রুমে নেই, মানে ওয়াশরুমে গিয়েছে। তানিয়া এবার টেবিল থেকে জালি বেডটা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসে পড়ল আর তামিমের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তামিম ওয়াশরুম থেকে বের হতেই দেখে তানিয়া বিছানায় বসে আছে আর তার হাতে জালি বেডটা দেখে তামিম কিছুটা চমকে উঠল। কি গো, কখন আসলে? চোখ তুলে তামিমের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? আম্মু বলল তুমি নাকি ছোটবেলায় মক্তবে গিয়ে কোরআন পড়তে, এটা কি সত্যি? তানিয়ার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম। যাহ, জেনে গেল। এখন কি বললো? হ্যাঁ আসলে মানে পড়েছিলাম একটু, কিন্তু পড়েছিলে তাহলে পড়তে পারো না এমন ভাব করছিলে কেন তখন? আসলে মানে ওইটা খাওয়ার জন্য। ওইটা খাওয়ার খুব শখ লেগেছে তোমার, তাই না? তখনকার নাটক করার জন্য এখন তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি? হয় কান ধরে 50 বার উদ্বোস করবে, না হয় মুরগির মতো করে 30 মিনিট বসে থাকবে। কি? জি, এবার কোনটা করবেন সেটা আপনার ইচ্ছা। এই, আমি না তোমার স্বামী? আর স্বামীকে কেউ কান ধরে উঠবস করায়? কেউ না করালেও আমি করাই। তুমি যদি আমার কাছে ওইটা চাইতে তাহলে আমি এমনিতেই দিতাম, কিন্তু তুমি তা না করে চিটিং করে ওইটা নিয়েছো, তাই তোমাকে এখন এর শাস্তি পেতেই হবে। দেখো তানু সোনা, তুমি না খুব ভালো। তুমি আমায় এই একদম ঢং করবা না বলে দিলাম। যাই করো না কেন, শাস্তির হাত থেকে বাঁচতে পারবা না। শাস্তির আবার হাতও আছে? আছে তো। এই দেখো আমার হাতে যে ঝালি ব্যাগটা আছে, ওটাই শাস্তি। এবার আমি যা বলেছি তা করবা নাকি এই ঝালি বেতের বাড়ি খাবা? কি বলো? একটু আগেই তো নাস্তা খেয়ে আসলাম, পেট একদম ভরা, তাই এখন আর কিছু খেতে পারবো না। এইটা খালি পেটেও খাওয়া যায়, ভরা পেটেও খাওয়া যায়। এই নাও, খেয়ে দেখো কেমন মজা। ও মা গো, এই আমি না তোমার স্বামী? স্বামীকে কেউ এইভাবে মারে? কেউ না মারলেও আমি মারি। এবার দুইটার মধ্যে যে কোনো একটা করো, না হয় এই ঝালি বেতের বাড়ি খাও। বুঝেছি, বউটা এইভাবে বুঝবে না। দেখি একটু ইমোশনাল হয়ে কিছু হয় কি না। আচ্ছা ঠিক আছে, করছি। এরপর তামিম একদম ইনোসেন্ট ফেস নিয়ে একবার তানিয়ার দিকে তাকিয়ে উঠবস করার প্রস্তুতি নিল। তামিমের ইনোসেন্ট ফেস দেখে তানিয়ার একটু মায়া হলো তামিমের প্রতি। তামিম উঠবস করা শুরু করবে, তখনই তানিয়া তাকে আটকে দেয় আর বলে, থাক, উঠবস করতে হবে না, এইবারের মতন মাফ করে দিলাম, যাও।
পরের বার থেকে যেন আর এমন না হয়। হুম। আজ ভার্সিটিতে যাবা না? হুম, যাবো তো। আচ্ছা, তুমি একটু আমার জন্য অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই, তারপর দুজন একসাথে ভার্সিটিতে যাব। আচ্ছা। তারপর তানিয়া ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়া শেষ হলে ওয়াশরুম থেকে বেরিয়ে তানিয়া বোরকা পরে রেডি হয়ে নিল। এইদিকে তামিম তানিয়ার আগেই রেডি হয়ে বসেছিল। তানিয়া রেডি হওয়া শেষ হলে তামিম তানিয়াকে নিয়ে বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে আসার পর তানিয়া আর তামিম যার যার ক্লাসে চলে গেল। তামিম ক্লাসে গিয়ে তার বন্ধুদের পাশে বসে সবার সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলে সবাই ক্লাসে মনোযোগ দিল। দেখতে দেখতে সবকটা ক্লাস শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। তামিম তার বন্ধুদেরকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে এসে সবাই বলল তারা যেন বিকালে তার বাসার সামনে এসে তাকে কল দেয়। তারাও আসবে বলে সবাই যার যার বাসায় চলে গেল। আর তামিম ওইখানেই দাঁড়িয়ে রইল তানিয়ার অপেক্ষায়। কিছুক্ষণ পর তানিয়াও ক্লাস থেকে বেরিয়ে আসলো। তারপর তামিম একটা রিক্সা ডেকে তানিয়াকে নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে দুজন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলো। রুমে এসে তামিম বিছানায় গিয়ে শুয়ে রইল, কারণ দুপুরের খাওয়ার পর সামান্য সময় বিছানায় গড়াগড়ি করলে মানে শুয়ে থাকলে 1000 নফল নামাজের সওয়াব পাওয়া যায়। তানিয়াও বিছানায় উঠে তামিমের বুকে মাথা রেখে শুয়ে থাকলো। কিছুক্ষণ পর তানিয়া মাথা তুলে তামিমের দিকে তাকিয়ে বলল, এই, তোমাকে কয়েকদিন আগে একটা প্রশ্ন করেছিলাম, সেটার উত্তর দিলে না যে? কোন প্রশ্ন? এই যে তুমি বিয়ের প্রথম রাতে বলেছিলে আমায় কখনো মেনে নিবে না, আর আর 6 মাস পর আমায় ডিভোর্স দিয়ে দিবে, তা এখন এত সহজে আমায় মেনে নিলে কি করে? ওই সময় তো আমার মেয়েদেরকে ভালোই লাগতো না। রাস্তাঘাটে মেয়ে দেখলেই বন্ধুরা মিলে তাদেরকে টিস করতাম। আর তুমি তো আমার 1 বছরের বড়, তাই তোমাকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর বিয়েতেও আমার মত ছিল না, আম্মুর চাপে পড়ে বিয়েটা করতে হয়েছে। তাই বিয়ের প্রথম রাতে রাগের মাথায় তোমায় ওইসব কথা বলেছিলাম। তা তো বুঝলাম, কিন্তু এখন আমায় এত সহজে মেনে নিলে কি করে সেটা জানতে চাচ্ছি। ওই যে তাবলিকে গিয়ে নিজেকে কিছুটা বদলাতে পেরেছি, তার সাথে এটাও জানতে পেরেছি যে স্বামী স্ত্রীর ভালোবাসা নাকি সবচেয়ে পবিত্র ভালোবাসা। স্বামী যদি স্ত্রীর কথা মেনে চলে আর স্ত্রী যদি স্বামীর কথা মেনে চলে, মানে স্বামী স্ত্রীর মনের মধ্যে যদি একে অপরের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সেই ঘরটা নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আর স্ত্রীকে ভালোবাসার মধ্যে দিয়ে নাকি কয়েকটা সুন্নত আদায় করা যায়, যেমন স্ত্রীকে ভালোবেসে তার কপালে চুমু খাওয়া সুন্নত, স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত, স্ত্রীর রাগ ভাঙানো সুন্নত, স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নত, স্ত্রীকে রান্নার কাজে সাহায্য করা সুন্নত, স্ত্রীকে নাম ধরে ডাকা সুন্নত, স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নত, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন পড়া সুন্নত। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কোলে মাথা রেখে কোরআন পড়তেন। এইরকম আরও অনেক সুন্নত আছে। আর শুনেছি সিনিয়র মেয়েদেরকে বিয়ে করাও নাকি সুন্নত। তো ভেবে দেখলাম, স্ত্রীকে একটু ভালোবাসলে যদি এত সুন্নত আদায় হয়, তাহলে কেন আমি স্ত্রীকে ভালোবাসছি না? আর যেই মেয়েটা নিজের মা বাবাকে ছেড়ে একেবারে আমার কাছে চলে এসেছে সারা জীবনের জন্য, তাকে কেন আমি নিজের থেকে দূরে দূরে রাখছি? তাই ভাবলাম এবার বাড়িতে গিয়ে আমার সিনিয়র বউটাকে মেনে নিব আর তাকে অনেক ভালোবাসবো। স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই, নিজে যা জানি আর শুনেছি তাই লিখেছি। তারপরও যদি লেখাগুলোর মধ্যে কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে বলবেন, ভুলটা শুধরে নিব। সারা জীবন আমায় ভালোবাসবে তো? কথা দাও। কথা দিলাম, সারা জীবন আমার বউটাকে ভালোবাসবো। আচ্ছা, তাহলে একটা ইয়ে দাও। ইয়ে আবার কি? বুঝো না নাকি? বুঝো না বোঝার ভান করছো। বুঝিয়ে না বললে বুঝবো কি করে?
আচ্ছা চোখ বন্ধ করো, আমি বুঝিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করলে বুঝবো কি করে? উফ, তুমি চোখ বন্ধ করো তো আগে। আচ্ছা, এই যে করলাম। তামিম চোখ বন্ধ করার কিছুক্ষণ পর তার মুখে কারো গরম নিঃশ্বাস অনুভব করলো। তামিম বুঝতে পারল এখন কি হতে চলেছে, আর তানিয়া তখন কি চাচ্ছিল। তামিম আর থাকতে না পেরে নিজের চোখ খুলে ফেলল, আর সাথে সাথে তানিয়া নিজের ঠোঁট তামিমের ঠোঁটের সাথে এক করে দিল। তানিয়ার ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেয়ে তামিম আস্তে আস্তে তানিয়ার ঠোঁটে কিস করতে শুরু করলো। তামিমের রেসপন্স পেয়ে তানিয়া তামিমের সাথে তাল মিলিয়ে কিস করতে লাগলো। প্রায় 2 মিনিট পর তানিয়া নিচ থেকে তামিমের ঠোঁটের থেকে নিজের ঠোঁট ছাড়িয়ে নিল। কি জনাব, এখন বুঝেছেন তো এটা কি? তবে ইয়েটা আরো খেতে পারলে ভালো করে বুঝতে পারতাম। এত খাওয়া ভালো না, না হলে পেট খারাপ করবে। এই ইয়ে খেলে পেট খারাপ করে বুঝি? এবার একটু আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দাও তো, আমি ঘুমাবো। এমনিতেই গতকাল রাতে ভালো ঘুম হয়নি। আচ্ছা মহারানী, এই যে ধরলাম, এবার আপনি ঘুমান। আমি ঘুম থেকে ওঠা না পর্যন্ত আমায় এইভাবেই জড়িয়ে ধরে রাখবে, ছাড়বে না কিন্তু, বলে দিলাম। জো হুকুম মহারানী। তারপর তানিয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমিও তানিয়ার কপালে একটা চুমু খেয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এক সময় তানিয়া ঘুমিয়ে পড়ল, সাথে আমিও। বিকেলবেলা আসরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল। দেখলাম তানিয়া এখনো আমার বুকের মধ্যে শুয়ে আছে। তারপর তানিয়াকে ডাক দিয়ে উঠে নামাজ আদায় করতে বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে উঁচু করে পাঞ্জাবি পরে বাসা থেকে বেরিয়ে সোজা মসজিদে চলে গেলাম। নামাজ আদায় করা হয়ে গেলে আবার বাসায় চলে আসলাম। বাসার কাছে আসতেই দেখি বন্ধুরা বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপর ওদেরকে নিয়ে আমাদের বাড়ির পাশের একটা মাঠে চলে আসলাম। ওইখানে গিয়ে এক জায়গায় বসে ওদেরকে অজু সম্পর্কে আর নামাজ সম্পর্কে অনেক কিছু বললাম। এইভাবে অনেকক্ষণ ধরে ওদের সাথে কথা বলাতে হঠাৎ মাগরিবের আজান কানে ভেসে উঠল। এরপর বন্ধুদেরকে বিদায় দিয়ে মসজিদে নামাজ আদায় করতে চলে এলাম। যেহেতু ওরা এখনো পুরোপুরিভাবে নামাজ পড়া শিখে নাই, তাই তারা আর আসে নাই। নামাজ আদায় করে আমি আবার চলে আসলাম। এইভাবেই কেটে গেল 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে বন্ধুদেরকে অনেক কিছু শিখিয়েছি। এখন তারাও আমার মতো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন তারা আর ভার্সিটির কোনো মেয়েকে টিস করে না। আমাদের এমন বদলে যাওয়াতে ভার্সিটির সবাই এখন অবাক। এদিকে তানিয়াকে নিয়ে আমি এখন খুব সুখেই আছি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তানিয়ার কপালে চুমু খেতে হয়, আবার নামাজে যাওয়ার সময়ও তানিয়ার কপালে চুমু খেতে হয়। আর প্রতিদিন তানিয়ার সাথে রিকশায় করে ভার্সিটি যাওয়া আসা তো আছেই। এখন মাঝে মধ্যে আমি তানিয়াকে রান্নার কাজেও হেল্প করি। আম্মু এখন বেশি রান্না করেন না, সব রান্না তানিয়াই করে। আর আমার কাজ হলো প্রতিদিন রান্নার সময়ে তানিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে রাখা। আর কোনোদিন আমি আর তানিয়া শেষে খাবার খেলে এক প্লেটে করে খাবার খাই আর একে অন্যকে খাইয়ে দেই। আর সবশেষে রাতের বেলায় ঘুমানোর সময় তানিয়াকে জড়িয়ে ধরে বুকে নিয়ে ঘুমাতে হয়। এইভাবে দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের দুজনের দিনকাল পার হচ্ছে। আমাদের এইভাবে মিলে যাওয়া দেখে আম্মু আব্বুও অনেক খুশি। আজ ভার্সিটি শেষে তানিয়াকে নিয়ে বাসায় আসার জন্য রিক্সা খুঁজতেছিলাম, ঠিক তখনই পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠে কে যেন আমার নাম ধরে ডাক দেয়। পিছনে ঘুরে তাকাতেই একটা মেয়ে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। মেয়েটার এমন কাজে তো আমি অবাক। কে এই মেয়ে, আর আমায় কেনই বা জড়িয়ে ধরেছে? এদিকে আমি তানিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমাদের দিকে অবাক চোখে প্লাস রাগী চোখে তাকিয়ে আছে। তার এখন কি করা উচিত বা কি বলা উচিত সে যেন বুঝে উঠতে পারছে না। আমিও আর চুপ করে থাকলাম না, মেয়েটাকে নিজের থেকে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলাম। এবার মেয়েটার দিকে ভালো করে এক নজর তাকালাম। মেয়েটাকে দেখেই আমি অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা হলো মিলি, আমার কলেজ লাইফের ফ্রেন্ড। কলেজে থাকতে আমার অনেক মেয়ে বন্ধু ছিল, তখন মেয়েদেরকে এত টিস করতাম না, শুধু ফ্রেন্ডরা মিলে একটু দুষ্টামি করতাম।
মিলির সাথে আমার পরিচয় হয়েছিল ইন্টার দ্বিতীয় বর্ষে ওঠার পর। বলতে গেলে মিলি আমার বেস্ট ফ্রেন্ডই ছিল, কিন্তু সে কখনো আমায় ফ্রেন্ড হিসেবে দেখেনি, কারণ সে আমায় মনে মনে ভালোবাসতো। আর একদিন সে আমায় তার ভালোবাসার কথা জানিয়ে আমায় প্রপোজও করেছিল, কিন্তু আমি তাকে সবসময় ফ্রেন্ডের নজরেই দেখে এসেছিলাম। আর ছাড়া আমার এইসব প্রেম ভালোবাসায় জড়ানোর কোনো ইচ্ছাই ছিল না তখন। তাই আমি সেদিন তার প্রপোজাল রিজেক্ট করে দেই আর বলি, যদি পারিস তো সবসময় আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে থাক, কারণ প্রেম ভালোবাসাটা কিছুদিনের মাত্র। যদি সেটা বিয়ের স্থানে পৌঁছাতে না পারে তাহলে প্রেম ভালোবাসার কী দাম? আর বন্ধুত্বটা হলো সারা জীবনের, যা কখনই ভাঙে না। যদি দুজন একে অপরকে সত্যিকারের বন্ধু ভাবে। আমার কথাগুলো শুনে মিলি সেদিন কিছুটা কান্না করেছিল, তবু নিজেকে শান্ত করে বলেছিল, আচ্ছা ঠিক আছে, তুই যদি চাস যে আমাদের মধ্যে সবসময় বন্ধুত্বের সম্পর্ক থাকে তাহলে সেটাই হবে। আজ থেকে আমিও তোকে সবসময় বন্ধুর মতোই দেখে যাব। কিরে, কোথায় হারিয়ে গেলি? কথা বলছিস না কেন? মিলির কথাতে আর ধাক্কা খেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরলাম। হ্যাঁ, না মানে কেমন আছিস? আর তুই এইখানে কি করছিস? ভালোই আছি, তুই কেমন আছিস? এখানে আসলাম ছোট বোনকে ভর্তি করানোর জন্য। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখন তো ভার্সিটিতে কোনো ক্লাসের ভর্তি চলছে না। তাহলে? হ্যাঁ জানি, এইখানে এসে একটু ভার্সিটির পরিবেশ দেখে গেলাম। আমরা কিছুদিন আগেই ভার্সিটির পাশে একটা পার্কের কাছে যে কয়েকটা বাসা আছে, ওইখানের একটা বাসায় এসেছি। ছোট বোনটাও গতবার ইন্টার দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছে, এখন রেজাল্ট বের হলেই তাকে এই ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব ভাবছি। ও, তা তুই এখন কোথায় পড়াশোনা করছিস? ইন্টার পাশ করে আমি নানুর কাছে চলে গেছিলাম, আর সেখানে একটা ভার্সিটিতেই ভর্তি হয়ে গেছিলাম। এখন সেখানেই পড়াশোনা করছি। ও, তো আন্টি আঙ্কেল কেমন আছেন? ভালোই আছেন। তা এই মেয়েটা কেড়ে? মিলির সাথে কথা বলাতে এতক্ষণ ধরে তানিয়ার কথা ভুলেই গেছিলাম। এবার তানিয়ার দিকে তাকাতেই দেখি সে আমার আর মিলির দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে আমাদের কথাগুলো তার ভালো লাগছে না। কিরে, চুপ করে আছিস কেন? বল, তোর সাথে এই মেয়েটা কে? আসলে ও আমার। কথাটা শেষ হওয়ার আগেই তানিয়া বলল, আমি ওর বউ। কি তামিম, তুই বিয়ে করলি কবে? কিরে, আমি তোকে প্রশ্ন করছি, তুই আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? কি উত্তর দিব? ও যা বলেছে তাই সত্যি। ও, তা আমার মধ্যে কিসের কমতি ছিল যে তুই আমাকে মেনে নিলি না? মিলির কথাটা শুনেই তানিয়ার দিকে তাকালাম, দেখলাম ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বুঝতে পারছি আজ বাসায় গেলে আমার উপর দিয়ে ঝড় যাবে। মিলি, বাদ দে না এইসব কথা, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর এইসব বলে কি লাভ? বাই দ্য ওয়ে, তুই বিয়ে করবি কবে সেটা বল। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছাই নেই, তবে আব্বু অনেক জায়গায় আমার জন্য পাত্র খুঁজতেছে, কিন্তু আমি এখন বিয়ে করব না বলে দিয়েছি। বাট আজকে তোকে এখানে দেখার পরে ভাবলাম তোর ব্যাপারে বাসায়। মিলি, ছাড় না এইসব কথা। জানি মিলি কি বলতে চাচ্ছে, তাই তাকে কোনো রকমে থামালাম। আচ্ছা, তা তোর এমন অবস্থা কেন? আগে তো সব সময় শার্ট প্যান্ট পরে থাকতে, বাট এখন তো দেখছি টুপি পাঞ্জাবি লাগিয়ে একেবারে হুজুর হয়ে গেছিস। ব্যাপার কি বলতো? সে অনেক লম্বা কাহিনী, অন্য একদিন বলবো নে। আজ একটু কাজ আছে, বাসায় যেতে হবে। এইখানে আর বেশিক্ষণ থাকলে আজ বাসায় গেলে সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে আমার সাথে। আচ্ছা, কিন্তু আমাদের আর কবে দেখা হবে তার তো কোনো ঠিকই নেই। তো একটা কাজ কর, তোর নাম্বার দিয়ে যা আমায়, দরকার পড়লে কল দিয়ে দেখা করবো না। এবার পড়ে গেলাম বিপাকে। এদিকে মিলি আমার কাছে নাম্বার চাওয়াতে তানিয়া আমার দিকে তাকিয়ে আছে আর দেখতে যাচ্ছে আমি এখন কি করি। আবার মিলিকে সরাসরি নাও করতে পারছি না, শত হোক বেস্ট ফ্রেন্ড বলে কথা। এত বছর পর দেখা হলো, তাকে কিভাবে তোকে আমার নাম্বার দিতে পারবো না? কিরে, চুপ করে আছিস কেন? নাম্বার দে তোর। এবার আর উপায় না পেয়ে যেই আমার নাম্বার বলতে যাব তখনই তানিয়া বলল, 01312701618। এটা ওর নাম্বার আপু। কিরে, এটাই কি তোর নাম্বার? তানিয়ার দিকে তাকাতেই দেখি সে আমায় ইশারায় বলছে হ্যাঁ বলতে, মানে এটাই যে আমার নাম্বার সেটা মিলিকে বলতে। বুঝেছি, এখন বউয়ের কথা না মানলে হবে না, তাই মিলিকে বললাম হ্যাঁ এটাই আমার নাম্বার। ওকে, তাহলে আমি তোকে একবার রাতে কল দিব নে, তুই কল রিসিভ করিস কিন্তু। আজ তাহলে চাই, কেমন? মিলি চলে গেল। তারপর আমি আর তানিয়া
একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। সারা রাস্তায় তানিয়া আমার সাথে একটা কথাও বলেনি, চুপচাপ বসেছিল। রিক্সা এসে বাসার সামনে দাঁড়াতেই তানিয়া রিক্সা থেকে নেমে বাসার ভিতরে চলে গেল। আমিও রিক্সা ভাড়াটা মিটিয়ে বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে সোজা নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ঢুকতেই দেখি তানিয়া বিছানার উপর বসে আছে। আমি তাকে পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। তখনই তানিয়া আমায় দাঁড়াতে বলল। আমিও দাঁড়িয়ে গেলাম। ওই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? সম্পর্ক বলতে কলেজ লাইফে ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আর কলেজে থাকাকালীন আমি কেমন ছিলাম তা নিশ্চয়ই তোমার অজানা নেই। ওই মেয়েটা কি তোমায় ভালোবাসতো? হ্যাঁ, আর একবারও আমায় প্রপোজ করেছিল, কিন্তু আমি তাকে না করে দেই, কারণ আমি তাকে সবসময় বন্ধুর নজরেই দেখতাম। ও কি তাহলে এখনো তোমায় ভালোবাসে? সেটা আমি জানি না, তবে সে আমায় ভালোবাসলে কি আর না বাসলেই বা কি, আমি তখন বিবাহিত, আর আমার ঘরে তো একটা মিষ্টি বউ আছেই, আমার আর কি দরকার। কথাটা শুনে অনেকটাই খুশি হয়ে আর খুশিতে আমায় জড়িয়ে ধরে। আর তখন ওই মেয়েটার সাথে তোমায় ওইভাবে কথা বলতে দেখে ভীষণ রাগ হচ্ছিল। সরি, তখন কোনো ভুল করে থাকলে প্লিজ আমায় মাফ করে দাও। দূর পাগলি, তুমি আবার কি ভুল করেছো যে তোমায় মাফ করব? আচ্ছা এখন ছাড়ো, আমি ফ্রেশ হব। যাও, আর ফ্রেশ হয়ে নিচে এসো, আমি তোমার আর আমার জন্য খাবার নিচ্ছি। আচ্ছা বলে ওয়াশরুমে চলে আসলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দুজনে খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। এইভাবে দিনটা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ আদায় করে বাসায় এসে রুমে ঢুকতেই দেখি তানিয়া তার মোবাইলের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। বুঝলাম না মোবাইলের দিকে তাকিয়ে এসে রাগে ফুঁসছে কেন। আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম আর জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার গলার আওয়াজ শুনে তানিয়া মাথা তুলে রাগী চোখে আমার দিকে তাকালো আর তার হাতের মোবাইলটা আমার চোখের সামনে ধরলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখলাম যে মোবাইলের মধ্যে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে, আর মেসেজটা ছিল এরকম, তামিম, আমি মিলি। এত বছর পর হঠাৎ তোকে নিজের চোখের সামনে দেখতে পাবো তা আমি কখনোই ভাবিনি। বিশ্বাস কর, আজকে ভার্সিটির বাইরে তোকে দেখতে পেয়ে সত্যি অনেক খুশি হয়েছিলাম। তোকে দেখার পর আমার সেই ভার্সিটির বৃষ্টির দিনের কথাটাও মনে পড়ে যায়। মনে আছে একদিন ভার্সিটিতে বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির দিনে ভার্সিটির সব ছাত্রছাত্রীদের সমাবেশে দাঁড়িয়ে আমি নিজের ভালোবাসার কথা জানিয়ে তোকে প্রপোজ করেছিলাম, আর তুইও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছিলি। তারপর শুরু হলো আমাদের প্রেম কাহিনী। দেখতে দেখতে 6 মাস কেটে গেল, কিন্তু আমাদের মধ্যে কোনো বিচ্ছেদ দেখা দেয়নি। এর মধ্যে আমাদের ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে গেল। তারপর আমি চলে গেলাম নানুর বাড়িতে, আর তুইও ওই শহর ছেড়ে অন্য শহরে চলে আসলি। এরপর থেকে আমাদের মধ্যে বিচ্ছেদ দেখা দিতে শুরু করলো। তোকে ফোন করলে আগের মতো আর আমার সাথে কথা বলতে না, নিজেও কোনোদিন ফোন করতি না, আর আমি ফোন করলে আমাকে ফোন দিতে নিষেধ করতি। এরপর হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই তুই আমার সাথে ব্রেকআপ করে ফেললি। আমার কি দোষ ছিল একটাবার তো বলতে পারতি, কিন্তু তুই বলিসনি। তারপর আজকে যখন তোকে একটা মেয়ের সাথে দেখে জানতে পারলাম এটা তোর বউ, তখন বুঝতে পেরেছি যে এই মেয়েটার জন্য তুই আমার সাথে ব্রেকআপ করেছিলি। হয়তো তোর মা বাবা তোকে এই মেয়েটার সাথে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, তাই তো তুই আমার সাথে ব্রেকআপ করেছিস, তাই না? আমি তোর চেহারা দেখে বুঝতে পেরেছি যে তুই এই মেয়েটার সাথে সুখী না, কারণ তোর মতো স্মার্ট ছেলে কখনো কোনো দিনদার পর্দাশীল মেয়েকে বিয়ে করতে পারে না, আর বিয়ে করলেও সে কখনো সুখী হতে পারে না। কিন্তু তুই চাইলে আমরা আবার এক হতে পারি। এক কাজ কর, তুই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দে আর আমায় বিয়ে করে নে। বিশ্বাস কর, আমি তোকে এখনো ভালোবাসি। আমি আবার তোর জীবনে ফিরে আসতে চাই। তুই কি আমায় একটু জায়গা দিবি তোর মনের ঘরের মধ্যে? মেসেজটা পড়ার পর তোর উত্তরটা জানাবি কিন্তু। ইতি, তোর এক সময়ের ভালোবাসা। মেসেজটা পড়া শেষ হতেই আমার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। ভয়ে ভয়ে তানিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ আর চেহারা দুটোই রক্তের মতো লাল হয়ে আছে, চোখ দিয়ে যেন তার আগুন ঝরছে। তার এমন রূপ দেখে এবার আমি আরও ভয় পেয়ে গেলাম। আস্তে আস্তে আমার হার্টবিট শুরু করলো,
কিছুক্ষণের মধ্যেই যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তানিয়ার দ্বারা। তানু, বিশ্বাস করো, মিলি যা লিখেছে তার সবকিছুই। তার সবকিছুই মিথ্যা, এটাই তো বলবা তাই না? হ্যাঁ হ্যাঁ, ও যা যা লিখেছে সব মিথ্যা। আমি ওর সাথে ওর সাথে কলেজ লাইফে প্রেম করিনি, এটাই তো বলবা তাই না? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো আমি। চুপ কর, আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না। ওই মেয়ের সাথে এত মাস প্রেম করেছো, এটা আমায় একবার বললে কি হতো? আমি তো এসব শুনে তোমায় কিছুই বলতাম না, কারণ আমি জানি আগে তুমি কেমন ছিলে আর এখন কেমন হয়েছো। কিন্তু এইসব কথা আমি তোমার থেকে না শুনে শুনলাম ওই মেয়ের থেকে। তানু, আমার একটা কথা। ভুলেও আমায় আর ওই নামে ডাকবা না বলে দিলাম। আর কি শুনবো? হ্যাঁ, যা শোনার তো শুনেই ফেলেছি ওই মেয়ের থেকে। আমি আর থাকবো না, তোমার সাথে চলে যাব আম্মু আব্বুর কাছে, আমাদের বাড়িতে। কথাটা বলেই বসা থেকে উঠে গিয়ে আলমারি খুলে একটা ব্যাগ বের করে কাপড় চোপড় গোছানো শুরু করে দিই। তানু প্লিজ, আমার একটা কথা তো। বললাম না আমায় আর ওই নামে ডাকবা না, আর আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আরে আগে আমার কথা শুনবা তো। বললাম না আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এখন আর একটা কথা বললে আমি কিন্তু চিৎকার করে আব্বু আম্মুকে ডাকবো। তানিয়ার কথা শুনে এবার চুপ হয়ে গেলাম, কারণ তানিয়া এখন যেই পরিমাণে রেগে আছে বলা তো যায় না। সত্যি সত্যি আম্মু আব্বুকে ডাক দিতে পারে, আর আমি চাই না আম্মু আব্বু এইসবের কিছু শুনুক। তামিম চুপ করে অসহায়ের মতো তানিয়ার দিকে তাকিয়ে রইল, কিন্তু তানিয়ার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার নিজের মতো কাপড় গুছিয়েই যাচ্ছে। এক সময় তানিয়ার কাপড় গোছানো শেষ হলে তানিয়া ব্যাগ হাতে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর পিছনে ঘুরে তামিমকে উদ্দেশ্য করে বলল, ভুলেও আমার বাসায় যাবা না বলে দিচ্ছি। পারলে ওই মেয়েকে নিয়েই সংসার করিও। তানিয়া নিচে যেতেই তামিমের আম্মুর সাথে দেখা হয়ে যায়। তানিয়ার হাতে কাপড়ের ব্যাগ দেখে তামিমের আম্মু বললেন, কোথায় যাচ্ছ মামুনি, আর তোমার হাতের মধ্যে ব্যাগ কেন? চলে যাচ্ছি আমাদের বাড়িতে, আর থাকবো না আপনার ছেলের সাথে। ও অনেক খারাপ। কেন, তামিম কি করেছে? সেটা ওকে গিয়ে জিজ্ঞেস করেন, আমি কিছু বলতে পারবো না। কথাটা বলেই তানিয়া তামিমদের বাসা থেকে বেরিয়ে আসলো। পিছন থেকে তামিমের আম্মু তাকে অনেকবার ডেকেছেন, কিন্তু সে শুনেও না শোনার ভান করে চলে গেছে। তানিয়া বাসা থেকে বেরিয়েই একটা সিএনজি পেয়ে গেল, আর সেটা ভাড়া করে সোজা নিজের বাড়িতে চলে আসলো। তানিয়াকে এই সন্ধ্যায় বাসায় দেখে তার মা বাবা দুজনেই অবাক। দুজনেই তানিয়াকে জিজ্ঞেস করলেন এই সময় সে একা একা বাসায় আসলো কেন, আর জামাই বাবাজি কোথায়। কিছু না বলে সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে তানিয়া চলে যাওয়ার সাথে সাথে তামিমের আম্মু তামিমের রুমে গিয়ে তামিমকে জিজ্ঞেস করলেন, কিরে, তানিয়ার কি হয়েছে? ওই এই সন্ধ্যায় কাপড়ের ব্যাগ নিয়ে তার বাড়িতে গেল কেন? আসলে আম্মু আমি জানি না কিছু। সত্যিটা বললে এখন আম্মুও আমায় বাসা থেকে বের করে দিবে। তুই জানিস না মানে? তানিয়া তো বললো তোকে এই বিষয়ে জিজ্ঞেস করতে। দেখ, তোদের মধ্যে কি হয়েছে সেটা আমি জানি না, তবে আমার মেয়েকে যেন আমি কাল সকাল হওয়ার আগে আমার সামনে দেখি। যদি ওকে এই বাড়িতে আনতে না পারিস তাহলে তোরও এই বাড়িতে কোনো জায়গা হবে না বলে দিলাম। ধুর, কি থেকে কি হয়ে গেল, এবার আমি কি করব? ভাবতে না ভাবতেই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখি শাশুড়ি আম্মা কল দিয়েছেন। আসসালামু আলাইকুম। জি মা, বলেন। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমার আর তানিয়ার মধ্যে কি কিছু হয়েছে? মেয়েটা একটু আগে বাসায় আসলো, জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু কিছু বললো না। এখন আবার রুমের মধ্যে দরজা লাগিয়ে বসে আছে, দরজাও খুলছে না। মা, আমি এক্ষুনি আপনাদের বাসায় আসছি। বাসায় এসে আপনাকে সব বলবো। এখন ফোন রাখছি বলেই কলটা কেটে দিলাম। তারপর আলমারি থেকে একটা ডায়েরি বের করে মিলির নাম্বার খুঁজতে লাগলাম। ডায়েরিতে একবার মিলির নাম্বার লিখে রেখেছিলাম। মিলির নাম্বার পেলে আগে ওকে ফোন করে জিজ্ঞেস করতে হবে সে এমনটা কেন করলো, কি চায় ও আমার কাছে। খুঁজতে খুঁজতে একসময় মিলির নাম্বার পেয়ে গেলাম। এরপর সেই নাম্বারটা মোবাইলে উঠিয়ে দিলাম মিলিকে কল। কিছুক্ষণ রিং হওয়ার পর মিলি কল রিসিভ করলো। হ্যাঁ জানো, বল। তুই বুঝলি কি করে যে আমি কল দিয়েছি? কারণ তোর নাম্বার আমার ফোনে সেভ করা ছিল। তাহলে তুই ওই সময় তানিয়ার সামনে আমার নাম্বার চাইলি কেন? কারণ আমি জানতাম যে তোর থেকে তোর নাম্বার খুঁজলে তোর বউ নিশ্চয়ই তার নিজের নাম্বারটাই দিবে, আর সেটাই হলো। কিন্তু তুই তানিয়াকে মেসেজ করে এইসব কেন বলেছিস আমাদের সম্পর্কে? আমি কখন তোর প্রপোজ অ্যাকসেপ্ট করলাম আর তোর সাথে প্রেম করলাম? হ্যাঁ,
করিস নাই, কিন্তু আমাকে এই মিথ্যা কথাগুলো বলতে হয়েছে আমাদের ফ্রেন্ডশিপ টিকিয়ে রাখার জন্য। মানে এই মিথ্যা কথাগুলোর সাথে আমাদের ফ্রেন্ডশিপের কি সম্পর্ক? পরে বলছি, আগে বল আমাকে কল দিয়েছিস কেন? তোর মেসেজগুলো পড়ে তানিয়া আমার উপর রাগ করে বাসা থেকে চলে গিয়েছে। সেটাই তো চাচ্ছিলাম। তো বল এখন তুই কি চাস? তুই তানিয়াকে ফোন করে বল তুই মেসেজে যা যা লিখেছিস সব মিথ্যা। বলতে পারি, তবে আমার একটা শর্ত আছে, সেটা তোকে মানতে হবে। কি শর্ত? আগে কথাতে শর্তটা মানবি? আচ্ছা কথা দিলাম, এবার বল। আচ্ছা তাহলে শোন। এইসব কি বলছিস তুই? এইটার জন্য তুই এত কিছু করেছিস? কারণ ওই দিনের পর থেকে আমিও তোকে ফ্রেন্ড হিসেবে ভাবতে শুরু করি। তো আজ তোর সাথে দেখা হওয়ার পর ভাবলাম এই কাজটা করি, তাহলে আমাদের বন্ধুত্বটা সারা দিন টিকে থাকবে। গাধি, এই কথাটা আমায় বললে কি হতো? শুধু শুধু আমার বউটাকে এইভাবে রাগিয়ে দিলি। আচ্ছা বলে কল কেটে দিলাম। তারপর রেডি হয়ে আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসা থেকে বের হতে রাস্তার মধ্যে একটা সিএনজি পেয়ে গেলাম, আর ওই সিএনজি নিয়ে সোজা তানিয়াদের বাড়িতে চলে আসলাম। তানিয়াদের বাড়িতে এসে কলিং বেল চাপ দিতে কিছুক্ষণ পর শাশুড়ি আম্মা এসে দরজা খুলে দিলেন। বাবা তুমি এসেছো, কি হয়েছে তোমাদের মধ্যে আমায় একটু বলো তো। মা এসব পরে বলবো নে, আগে বলেন তানিয়া কোথায়? তানিয়া ওর রুমেই আছে, কিন্তু রুমের দরজা খুলছে না। আমি ডেকে এসেছি অনেকবার, দেখো তুমি কিছু করতে পারো কিনা। আচ্ছা আমি দেখছি বলে সোজা তানিয়ার রুমের কাছে চলে আসলাম। রুমের কাছে এসে তানু সোনা দরজাটা খুলো, একটু তোমার সাথে আমার কথা আছে। আপনি আমার বাড়িতে কেন এসেছেন? আপনার সাথে আমার কোনো কথা নেই, চলে যান এখান থেকে। এটা যেহেতু আমার শ্বশুর বাড়ি, সো এটাও আমার বাড়ি। প্লিজ একবার দরজা খুলো, তোমাকে শুধু একটা কথা বলবো, তারপর সত্যি সত্যি চলে যাব। কি কথা বলবেন বাহির থেকেই বলেন। বাহির থেকে বলা যাবে না, প্লিজ একবার দরজাটা খুলো। পারবো না, যা বলার বাহির থেকেই বলেন, না হয় বিদায় হন এখান থেকে। বুঝেছি, এই মেয়েটা এইভাবে মানবে না। আর উপায় না পেয়ে পকেট থেকে মোবাইলটা বের করে মিলিকে মেসেজ দিয়ে বললাম শ্বশুর বাড়ি এসে গেছি, কিন্তু তানিয়া রুমের দরজা খুলছে না। এবার তুই ওকে কল করে সত্যিটা বলে দে। কিছুক্ষণ পর ভিতর থেকে তানিয়ার মোবাইলটা বেজে উঠলো। কয়েকবার রিং হওয়ার পর তানিয়া ফোন রিসিভ করে কথা বলতে লাগলো, আর আমি দরজায় কান পেতে তাদের কথা শোনার চেষ্টা করছি, কিন্তু ভালো করে শুনতে পাচ্ছি না কি কথা হচ্ছে ওদের মাঝে। দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রইলাম, কিন্তু তানিয়া দরজা খুলছে না। হঠাৎ ভিতর থেকে দরজা খোলার আওয়াজ পেলাম। এবার একটু সোজা হয়ে দাঁড়ালাম, অমনি দরজা খুলে তানিয়া আমায় ঝাপটে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরেই তানিয়া কান্না শুরু করে দিল। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় মাফ করে দাও, আমি আর কখনো তোমার সাথে এমন করব না। চুপ করে দাঁড়িয়ে রইলাম। এই কথা প্লিজ বলো না, আমি সত্যি সরি, আর কখনো তোমার সাথে এমন করব না। এর বদলে তুমি আমায় যা শাস্তি দিতে চাও দিতে পারো, তবু আমার সাথে কথা বলো। আরে জান পাখি, আমি কি তোমার সাথে রাগ করে থাকতে পারি বলো? তোমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এমনই করতো, যেমনটা তুমি করেছো। অন্য কেউ থাকতো মানে কি বলতে চাচ্ছ তুমি? না মানে আসলে রুমে চল, বোঝাচ্ছি মজা। কি হলো? রুমের দরজা কথাটা শেষ হওয়ার আগেই তানিয়া আমায় ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল, আর আমার উপর চড়ে বসলো। অন্য কেউ থাকতো মানেটা কি বল? আরে ওইটা তো একটা কথার কথা ছিল, এর জন্য তুমি এত রেগে যাচ্ছ কেন? কথার কথা তাই না? দাঁড়াও, তোমার কথার কথা বের করছি। বলেই আমার একদম কাছে এসে আমার মাথার পিছনের চুলগুলো খামচে ধরে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিল। তানিয়ার ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি সব ভুলে গিয়ে ওর সাথে তাল মিলিয়ে কিস করতে শুরু করলাম। আমার রেসপন্স পেয়ে তানিয়া আরও পাগলের মতো হয়ে গেল। এবার তানিয়া নিজের ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো। তানিয়া আস্তে আস্তে আমার ঠোঁটগুলো কামড়ে ধরলো। প্রথমে বিষয়টাকে পাত্তা দিলাম না, কিন্তু পরে যখন দেখলাম তানিয়া আমার ঠোঁটে একের পর এক কামড় বসিয়ে যাচ্ছে, তখন আর থাকতে না পেরে তানিয়াকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু তানিয়া আমার উপর বসে যেভাবে আমায় ধরে রেখেছে তাতে আমার নড়াচড়া করতে ভীষণ কষ্ট হচ্ছে। এবার শুরু করলাম মাথা নাড়ানো, কিন্তু সেটাও পারছি না। এদিকে আমি নড়াচড়া করছি দেখে তানিয়া আরও জোরে জোরে আমার ঠোঁটে কামড় বসাতে লাগলো। একদিকে দম বন্ধ হয়ে আসছে, অপর দিকে ঠোঁটের উপর একের পর এক কামড় পড়ছে। সব মিলিয়ে মনে হচ্ছে আর বেশিক্ষণ টিকে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু হঠাৎ করে তানিয়া আবার আগের মতো হয়ে গেল। এবার তানিয়া আমার ঠোঁট জোড়া চুষতে শুরু করলো। কিছুক্ষণ এইভাবে চলার পর তানিয়া আমার ঠোঁটে কয়েকটা কিস করে আমায় ছেড়ে দিল। কি মিস্টার, কেমন লাগলো? আজকের পর থেকে যদি আমার সামনে অন্য কোনো মেয়ের সাথে কথা বলো
বা আমার জায়গায় অন্য কারোর নাম নাও, তাহলে তোমার ঠোঁট একেবারে কামড়ে ছিঁড়ে ফেলবো। দেখছনি কারবারটা, যার রাগ ভাঙানোর কথা সে করলো অত্যাচার, আর যার রাগ করার কথা সেই হলো অত্যাচারের শিকার। ও মাগো আমার ঠোঁট। সিনিয়র বউরা যে রেগে গেলে এত পাষাণ হয় সেটা আজকে জানলাম। এদিকে আমগো রোমান্স দেখে মজা নেওয়া আমার দুষ্টু পাঠক পাঠিকাগণ। কি হলো, এখন কথা বলছো না কেন? কিভাবে বলবো, ঠোঁটে যেভাবে কামড় দিয়েছে, কথা বলতে গেলেই তো ব্যথা করে। সত্যি ব্যথা করছে এত কামড় দেওয়ায়। ইস, তোমার ঠোঁট থেকে তো রক্তও বের হচ্ছে, খুব ব্যথা করছে বুঝি? এত কামড় দিতে এখন জিজ্ঞেস করছে ব্যথা করছে নাকি? কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। তারপর তুলা দিয়ে আমার ঠোঁটের রক্ত মুছে ঠোঁটে মলম লাগিয়ে দিল। মলম লাগানোতে এখন আস্তে আস্তে ব্যথা কমে যাচ্ছে। এখন ব্যথা কমেছে? সরি, আমি আসলে তখন বুঝতে পারছিলাম না যে এত কিছু হয়ে যাবে। তুমি কি আমার উপর রাগ করেছো? প্লিজ আমাকে মাফ করে দাও, আর কখনো এমন করব না। এই পাগলি, কান্না করছো কেন? আমি ঠিক আছি, আর তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তোমার প্রতি যদি আমার কিছু থাকে তাহলে সেটা হলো ভালোবাসা, বুঝলে? সবসময় আমার ভালোবাসবে কিন্তু। আমার একটা মাত্র বউ, তাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো শুনি? কিছু না বলে আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। এইভাবেই রাতটা কেটে গেল। রাতে আর বাসায় ফিরলাম না, শ্বশুর বাড়িতে থেকে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তানিয়াকে নিয়ে আবার বাসায় চলে আসলাম। আসার পর শ্বশুর আব্বা আমাকে বলে এসেছি আমাদের মধ্যে সামান্য ঝগড়া হয়েছিল, তাই এই নিয়ে যেন তারা কোনো চিন্তা না করে। বাসায় এসেও আম্মু আব্বুকে একই কথা বললাম। সারাদিনে আর তানিয়ার সাথে আমার কোনো কথা হলো না। রাতে যখন খাবার খেয়ে রুমে আসলাম তখন তানিয়াও আমার পিছনে পিছনে রুমে আসলো আর বলল অজু করে আসতে। আমি ওর কথা মতো অজু করে আসলাম। তখন ও আমার হাতে একটা জায়নামাজ ধরিয়ে দিয়ে বলল 2 রাকাত নফল নামাজ পড়তে। আমিও তাই করলাম। জায়নামাজটা নিয়ে নামাজে দাঁড়িয়ে পড়লাম। নামাজ শেষে সালাম ফিরাতেই দেখি তানিয়াও একটা জায়নামাজ নিয়ে আমার পিছনে নামাজ পড়ছে। তারপর আমি আমার মতো দোয়া করে বিছানায় এসে বসলাম। তানিয়াও অনেক সময় নিয়ে দোয়া করে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে আমার বুকের মধ্যে শুয়ে পড়ল। এই, আমার না একটা মিম লাগবে। মিম লাগবে মানে? মিম কোথায় পাবো? কোথায় পাবো মানে? আমরা দুজন মিলে নিয়ে আসবো। বুঝলাম তানিয়া কি বলতে চাচ্ছে। দেখো তানু, এখন আমাদের পড়াশোনা। রাখো তোমার পড়াশোনা, আমার মিম চাই তো চাই। এখন তুমি দিবে কিনা বলো? আরে তুমি বুঝতে চাচ্ছ না কেন? আমি কিছু বুঝতে চাই না। তাছাড়া মিলি আপুর নাকি সামনের মাসে বিয়ে হয়ে যাবে। মিলি আপুর বিয়ে হলে উনি নিশ্চয়ই বেবি নিবে, কিন্তু আমি চাচ্ছি ওনার আগে আমরা বেবি নিব। কারণ ওনাকে আমি ওই দিন বলেছি যে তোমার বেবির থেকে আমার বেবি বড় হবে। তাই বলে এত তাড়াতাড়ি? আর তাছাড়া মিলি আপুর কথাতে আমিও রাজি। যেহেতু উনি এইসব করেছেন শুধু তোমার আর ওনার বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য, তাই ওনার ছেলে হলে আমাদের মেয়ের সাথেই ওনার ছেলের বিয়ে দিব। পাঠকেরা মনে হয় আমাদের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। তাহলে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, শুনেন। মিলি আমায় যে শর্তের কথা বলেছিল সেটা হলো ওর যদি ছেলে হয় আর আমাদের যদি মেয়ে হয় তাহলে বড় হয়ে আমাদের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিতে হবে। এটাই ছিল মিলির শর্ত। তার জন্যই তানিয়া এখন বেবি নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কি গো, কথা বলছো না কেন? আমাদের মিমকে কি আনবা না নাকি? মিমটাকে বুঝলাম না। আমাদের যে বেবি হবে তার নাম মিম রাখবো, কারণ তোমার নামের মধ্যেও মিম নামটা আছে। কিন্তু আমি ভাবছি আমাদের মেয়ের নাম তোমার নামের সাথে মিলি তন্নি রাখবো। না, আমি মিম রাখবো বলছি তো মিমই রাখবো। আচ্ছা বাবা, আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই রাখিও। এখন কি তাহলে আমাদের মিম আর তন্নিকে আনার কাজ শুরু করে দিব? করো, না করছে কে? তার আগে লাইটটা অফ করে দাও, নাহলে তোমার পাঠক পাঠিকারা সব দেখে ফেলবে। ঠিক বলেছ। দাঁড়াও, লাইটটা আগে অফ করি। তারপর লাইট অফ করে দিয়ে তানিয়াকে জড়িয়ে ধরে তানিয়ার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিয়ে তানিয়ার ঠোঁটে কিস করতে লাগলাম। তানিয়াও আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো আমার ঠোঁটে কিস করতে লাগলো। বুক চিনচিন করছে, হাই তবু মোর লুচু পাঠক পাঠিকারা যেতে না চাই। করতামটা কি? আজ তারা তাদের অসমাপ্ত বাসর সমাপ্ত করবে, তাই সবাই এখন ভাগেন আর ওদেরকে ওদের কাজ করতে দেন। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো।
আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।